আমরা হচ্ছে এখন পড়ব ভৌত আলোক বিজ্ঞানের পয়েন্টিং ভেক্টর টপিকটা। তার আগে কিছু বাদ আছে কিনা? না, পয়েন্টিং ভেক্টরের আগে কিছু বাদ রাখি নাই। পয়েন্টিং ভেক্টরটা হচ্ছে আমরা আজকে পড়ব। রেডি? তো সর্বপ্রথম হচ্ছে যেহেতু আমাদের ফোকাসটা কিন্তু এইচএসসিও, মানে এই কোর্সের ফোকাস কিন্তু এইচএসসিও, কারণ এইচএসসি 22টাও তোমরা আসো এবং এইচএসসি 21দের কিন্তু পরীক্ষা হওয়ার ভালো একটা সম্ভাবনা আছে। সো আমাদের কিন্তু জ্ঞানমূলক অনুধাবনমূলক ভালো একটা দখল রাখতে হবে। তো আমি এখন তোমাদের সর্বপ্রথম শিখাবো হচ্ছে পয়েন্টিং ভেক্টরের সংজ্ঞাটা। আমাদের প্রথম টপিকের নাম কি? পয়েন্টিং ভেক্টর। আবারও বলি, পয়েন্টিং ভেক্টর শুধুমাত্র জ্ঞানমূলক অনুধাবনমূলকের জন্য। আমি সংজ্ঞাটা ইসাক স্যারের বইতে সুন্দর করে লেখা আছে, আমি সংজ্ঞাটা অনুযায়ী তোমাদেরকে পড়াবো। যে কোন তড়িৎচুম্বকীয় তরঙ্গের গতিপথে, তো তোমাদের কিন্তু লাস্ট ক্লাসে কিন্তু তড়িৎচুম্বকীয় তরঙ্গের কথা বলছিলাম। হ্যাঁ, কোন তড়িৎচুম্বকীয় তরঙ্গের গতিপথের, মানে মনে করো একটা তরঙ্গ যাচ্ছে, হ্যাঁ, গতিপথের লম্বভাবে স্থাপিত একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ শক্তি অতিক্রম করে, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ শক্তি অতিক্রম করে তাকে পয়েন্টিং ভেক্টর বলে। ওকে, এখন এটা আমরা এটা এক্সপ্লেনেশনে আমরা চলে যাব। ওকে, তো তোমরা বলতে পারো যে এইটার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা কিরকম হবে? কোন তড়িৎচুম্বকীয় তরঙ্গ, তার মানে একটা তরঙ্গ, তোমাদের লাস্ট ক্লাসে যে 3D একটা তরঙ্গ এঁকে দেখাইছিলাম, মনে আছে? যে একটা তরঙ্গ যখন সে যেতে থাকে, ওই মুভমেন্টটা যে হয়, ওইখানে ইলেকট্রিক পার্ট থাকে, ম্যাগনেটিক পার্ট থাকে। কারণ তোমরা নামটা শুনে বুঝতেছো, তড়িৎচুম্বকীয় মানে তড়িৎ মানে ইলেকট্রিক আর চুম্বকীয় মানে ম্যাগনেটিক। সো দুইটা পার্ট থাকবে। তোমাদের যে এইভাবে শিখেছিলাম না গুলি করে, এটা হচ্ছে কি আমাদের যে তরঙ্গের দিক, তারপর এটা হচ্ছে ইলেকট্রিকের দিক, এটা হচ্ছে ম্যাগনেটিক দিক, বুঝেছিলাম না? আচ্ছা, তো মনে করো একটা তরঙ্গ যাচ্ছিল, হ্যাঁ, গতিপথের লম্বভাবে স্থাপিত একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে। সো এটা আসলে আমাদের নিচে কি, আমাদের নিচে হইতেছে ক্ষেত্রফল, একক ক্ষেত্রফল। একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ শক্তি যাচ্ছে, সো আমাদের উপরে কি এনার্জি। তাহলে যদি তোমাকে কোশ্চেন করা হয় যে পয়েন্টিং ভেক্টর এককটা কি হবে, এককটা হবে উপরে হবে, যেহেতু এনার্জি বলছে, সো উপরে হবে জুল। ঠিক আছে, তাহলে আমরা এটা একক নিয়ে যদি আলোচনা করি, কি হবে? উপরে হবে জুল আর নিচে কি একক ক্ষেত্রফল বলছে, তো তার মানে পার মিটার স্কয়ার। এটা হইতেছে কি আমাদের পয়েন্টিং ভেক্টরের একক। এখন যদি যেহেতু এটা একটা ভেক্টর, সো আমাদের এটা ভেক্টর আকারে লিখতে হবে। তো ভেক্টর আকারের সূত্রটা ভিন্ন, এটা হইতেছে ভেক্টর আকারের সূত্রটা। আমি এখন তোমাদেরকে ভেক্টর আকারের সূত্রটা ব্যাখ্যা করব। খেয়াল করে দেখো, আমি পাশে লিখে রাখছি, এই এস যেটা লিখে রাখলাম না, এইটাই পয়েন্টিং ভেক্টর। মনে রাখবা, পয়েন্টিং ভেক্টরকে এস দ্বারা প্রকাশ করা হয়। পয়েন্টিং ভেক্টরকে এস দ্বারা প্রকাশ করা হয়। তো পয়েন্টিং ভেক্টর সূত্রটা কি? 1/μ0, হ্যাঁ, ইনটু এই যে ই, এটা হইতেছে ইলেকট্রিক ফিল্ড। তোমাদেরকে আগেই বলছি যে জিনিসটা যাচ্ছে তার দুইটা পার্ট থাকে, একটা ইলেকট্রিক পার্ট থাকে, একটা ম্যাগনেটিক পার্ট থাকে। তো এইচএসসি 21টা তোমরা কিন্তু মনে হয় পড়ছো যে তোমরা জানো যে তোমাদের সেকেন্ড পার্টে যে দুইটা চ্যাপ্টার আছে, 4th চ্যাপ্টার এবং 5th চ্যাপ্টার, ওইখানে কিন্তু তোমাদের ম্যাগনেটিক পার্টের অঙ্ক আছে। ওইখানে তোমরা দেখছো যে ম্যাগনেটিককে বি দ্বারা প্রকাশ করা হয়। আর এইচএসসি 22টা তাহলে এখন জেনে ফেললা যে আসলে ই মানে হইতেছে ইলেকট্রিক ফিল্ড আর বি মানে হইতেছে ম্যাগনেটিক ফিল্ড। দুইটাই ভেক্টর রাশি। ভেক্টর রাশি থাকার কারণে উপরে তোমাদেরকে ভেক্টর চিহ্ন দিতে হবে। সো আমরা যদি এখানে লিখে রাখি ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে, আর এটাতে কি লিখে রাখবো আমরা? ম্যাগনেটিক ফিল্ড। ওকে, আচ্ছা, এখন এই দুটাকে ক্রস গুণফল করতে হয়। খেয়াল করো, এই দুটাকে কি গুণফল করতে হয়? ক্রস গুণফল করতে হয়। করলে কিন্তু আনসার হয় না, ওটাকে করে আবার মিউ নট দিয়ে ভাগ করতে হয়। এই মানটা তোমরা মুখস্থ রাখবা যে মিউ নট এটা একটা কনস্ট্যান্ট, এটার মান হচ্ছে 4π × 10⁻⁻⁷। এই ভ্যালুটা তোমরা মুখস্থ রাখবা। ওকে,
আচ্ছা, তো এখন তোমরা প্রশ্ন করতে পারো এটা পরীক্ষায় কি অঙ্ক আসতে পারে? হ্যাঁ আসতে পারে, বাট সাধারণত আমি মানে কখনো আমি এটার দিয়ে কোনো অঙ্ক আসতে দেখি নাই, কিন্তু অঙ্ক বানানো পসিবল। আমি নিজে নিজে এখানে একটা অঙ্ক বানাতে পারবো, কিন্তু তোমাদের গ্যারান্টি দিচ্ছি এটা দিয়ে কোনো ধরনের অঙ্ক বোর্ডে আসে নাই এবং অ্যাডমিশন আসে নাই, কিন্তু যেহেতু সূত্র আছে সো আয়সা পড়লেও করতে পারে। ঠিক আছে, আমরা শিখে রাখি। কিরকম হতে পারে, তোমার মনে করো ই একটা ভেক্টর পরীক্ষা দিয়ে দিবে, মনে করো ই ভেক্টর দিয়ে দিল, যেটা একটা ভেক্টর 2y + 3j - 4k এরকম একটা ভেক্টর দিয়ে দিল, আর বি আর একটা ভেক্টর তোমার দিয়ে দিল মনে করো 3i - 2k সাপোজ। এখন তোমাকে বলা হলো যে বলো তো এটা পয়েন্টিং ভেক্টরটা কত হবে। এখন এইটা অঙ্কটা কিন্তু আর এই চ্যাপ্টারে রইলো না, এটা এখন ভেক্টর চ্যাপ্টারের অঙ্ক হয়ে গেল, কারণ ভেক্টর চ্যাপ্টারে কিন্তু আমরা ক্রস গুণফলটা শিখছি। আমার কি দরকার আছে তোমাদের ক্রস গুণফল করানো? আমি ভেক্টর চ্যাপ্টার পড়াইছি না? পড়াইছি। সো তোমাদের কাজ থাকবে এটাকে আগে ক্রস গুণফল করবা। ঠিক আছে, এখানে ই কে কিন্তু আগে রাখবো অবশ্যই। ক্রস গুণফল করার পর যে মানটা বের হবে ওইটা আনসার না, ওইটাকে আবার মিউ নট দিয়ে ভাগ করে ফেলবা। সো আমাদের আনসারটা হবে এরকম যে 1/μ0, তারপর ওই যে ক্রস গুণফল করা যেটা পাবা ওইটা। আশা করি তোমরা পয়েন্টিং ভেক্টর অঙ্ক আসতে পারবা। পয়েন্টিং ভেক্টর কোনো অঙ্ক আগে আসে নাই, কিন্তু যদি আসে পারবা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পয়েন্টিং ভেক্টর। আমার কিছুই না, শুধু জাস্ট ভেক্টর আমরা ক্রস মাল্টিপ্লিকেশনটা আমরা করবো আর কি। ঠিক আছে, আচ্ছা এরপর যেহেতু ক্রস গুণফল বলা হয়েছে, সো আমরা জানি ক্রস গুণফলের ক্ষেত্রে কিন্তু সাইন থিটা কিন্তু এসে পড়ে। এটা কিন্তু তোমরা সবাই জানো যে ক্রস গুণফলের ক্ষেত্রে সাইন থিটা এসে পড়ে। খেয়াল করে দেখো, আমরা যদি এটা ক্রস গুণফল করি, আরেকটা সূত্র আছে h = b/μ0, এটা নিয়ে আমি একটু আলোচনা করব। একটুখানি দাঁড়াও, এই যে এখানটাতে এটাকে যদি আমরা ক্রস গুণফল করে ফেলি তাহলে আমাদের s এর মানটা কত হবে? s = 1/μ0। এটা কি হবে? আমাদের ক্রস গুণফল করলে সূত্র কি হয়? sin থিটা হয় না? sin থিটা একটু আগে সূত্র কিন্তু আমরা পড়ছি। sin থিটা যে বলছে, থিটার মানটা কিন্তু দিয়ে দিয়েছে প্রশ্নে, দেখো থিটার মানটা দিয়ে দিয়েছে লম্বভাবে। সংজ্ঞার মধ্যে থিটা বলা আছে এটা 90 ডিগ্রি হতে হবে। তো 90 ডিগ্রি হলে আমরা যদি লিখি 1/μ0 e b sin 90, এবং আমরা এটাও জানি sin 90 এর মান 1, তাহলে 1/μ0 e * b। এখন খেয়াল করো পাশে একটা সূত্র লিখছি h = b/μ0। তো মনে রাখবা আমি যে ই লিখছিলাম এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, বা বাংলায় যদি বলি তড়িৎ প্রাবল্য, কিন্তু h * b বি তো জানো, কিন্তু এই স্টেট নতুন না। এটা হইতেছে কি তো ম্যাগনেটিক ফিল্ড, বা আমাদের এটা যদি আমরা বাংলায় বলি চৌম্বক ক্ষেত্র, আর এটা হইতেছে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য। খেয়াল করে দেখো এখানে প্রাবল্য শব্দটা উচ্চারণ করতেছি। আমরা যদি এইচ বলি সেটা হইতেছে কি চৌম্বক ক্ষেত্র প্রাবল্য, আর যদি বি বলি জাস্ট চৌম্বক ক্ষেত্র। ক্লিয়ার? মনে থাকবে তো? এগুলা আমরা বিস্তারিত পড়বো চৌম্বক চ্যাপ্টারে, এইচ নিয়ে বিস্তারিত এই চ্যাপ্টারে নাই, এটা এই চ্যাপ্টারের টপিক না। এইচটার কথা বলতেছি, এটা আমরা চৌম্বক চ্যাপ্টারে পড়বো। আমি জাস্ট তোমাদের বেসিকটা বলে দিচ্ছি যে বি বলতে আসলে ম্যাগনেটিক ফিল্ডকে বোঝায়, বা বাংলা যদি বলি চৌম্বক ক্ষেত্র বোঝায়, আর এইচ বলতে ম্যাগনেটিক ফিল্ডের প্রাবল্যকে বোঝায়। আশা করি বুঝতে পারছো। জাস্ট সূত্রটা মুখস্থ রাখো এই চ্যাপ্টারের জন্য। তাহলে আমরা যদি b/μ0 এর ভ্যালুটা বসাই দিই, যে b/μ0, তাহলে আমরা কি লিখতে পারি? e ইনটু এই যে b/μ0। তো এটাকে আমরা কি লিখতে পারি? e ইনটু আমরা জাস্ট নরমালি h লিখতে পারি। সো আমরা আরেকটা নতুন সূত্র শিখলাম। সবসময় আমি যেটাকে বক্স করি ওইটা হচ্ছে সূত্র, ওইটা লাগবে আর কি। তাহলে এই দুইটা সূত্র, তিনটা সূত্র আমি বক্স করলাম, এই তিনটা সূত্র ঠাড়া মুখস্থ রাখো, কাজ শেষ। আমরা এখন চলে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত ওই ব্যতিচার টপিকটাতে। আমি তোমাদের এরপরে যে টপিকটুকু আছে ওগুলো আমি পড়াইছি, এরপরে ব্যতিচার আছে আর কি। আজকে ব্যতিচার পড়াবো, দ্বিচির পরীক্ষাটা পড়াবো, হ্যাঁ ইয়াং এর দ্বিচির পরীক্ষা পুরোটাকে এক্সপ্লেন করব, তারপর ওইখান থেকে আমরা অঙ্ক টঙ্ক করবো। যদি তোমাদের এই চ্যাপ্টার থেকে কিছু আসে 70% শিওর থাকো দ্বিচির থেকে আসবে। সো আজকের পরীক্ষাটা, আজকের ক্লাসটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইচএসসি তো আসে, দেখবে অ্যাডমিশন বইরা আসছে, হ্যাঁ ডিজিট থেকে। আমি তার আগে তোমাদের একটু কমেন্ট পড়ি, কারো কোনো প্রশ্ন আছে কিনা, তোমরা একটু কমেন্টে বলে ফেলো। আচ্ছা, তোমাদের কারো কোনো প্রশ্ন নাই? আমি হচ্ছে এখন চলে যাব। ও তোমাদের কিন্তু একটা পেজ পড়া দিছিলাম, এই কমেন্টে বলো কে কে পড়ছো। ওই যে দুইটা পেজের কথা বলছিলাম না, তরঙ্গ দৈর্ঘ্য, তারপরে মেডিকেলের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমি দুইটা পেজ কিন্তু তোমাদের বলছিলাম, তোমরা কে কে পড়ছো একটু বলো, একটু কমেন্টে বলো তোমরা কে কে পড়ছো। ওই যে দুইটা পেজের কথা বলছিলাম।
হাই হাই সবাই বলতেছে ভাই আপনাকে চেনা যাচ্ছে না। আজকে আজকে রাফি ভাই ক্লাস নিচ্ছেন, আজকে তার বদলে অন্য একজন ক্লাস নিচ্ছে। আচ্ছা গুড। মোহাম্মদ চান্দিয়া বলছে পড়ছে, জামিয়া হক বলছে পড়ছিলাম বাট মনে থাকতেছে না। আচ্ছা আমি তাহলে ব্যতিচারের বেসিকটা শুরু করি। ওকে, আমরা এখন কি পড়বো? আমরা পড়বো এখন ব্যতিচার। তো ব্যতিচার টপিকটা আমার ভালো লাগে, এটার কারণ হচ্ছে এটা নিয়ে হচ্ছে আমি এক্সপেরিমেন্ট করছিলাম। এইটা তোমরা এখন ভাবতে পারো ট্রিপলিতে পড়ে আবার আলোর এক্সপেরিমেন্ট কেন করে। হ্যাঁ, এটা আমাদের একটা কোর্স ছিল। আমি যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার ছিলাম ভার্সিটির, তখন আমার আলোর উপর একটা কোর্স ছিল। ওইখানে হচ্ছে আমার এটা এখনো মনে আছে, স্যার আমাকে ব্যতিচারের উপর প্রশ্ন করছিল। হ্যাঁ, ভার্সিটি ফার্স্ট ইয়ারে ব্যতিচারের উপর প্রশ্ন করছিল স্যার, খুব সহজ ইন্টার লেভেলের প্রশ্ন করছিল। হ্যাঁ, ব্যতিচার আছে, অপবর্তন আছে, এগুলো আমাদের ছিল। তোমরা যদি যে কোনো ইঞ্জিনিয়ারিং পড়ো না কেন, তোমাদের আগে অপটিক্সের উপর একটা কোর্স থাকবে। কোর্সের নাম হচ্ছে অপটিক্স। অপটিক্সের উপর একটা কোর্স থাকবে, একটা এত মানে আহামরি কিছু না। আমাদের টোটাল একটা সেমিস্টারে কয়টা করে কোর্স থাকে বলি। মানে আমরা নর্মালি তুমি যত ইঞ্জিনিয়ারিং এ পড়ো না কেন, তুমি যেগুলো প্রাইভেট সেগুলো সিস্টেমটা একটু ভিন্ন। প্রাইভেটে একটা বছরে কোনো প্রাইভেটে 3টা করে সেমিস্টার হয়, যেটা তোমরা ক্লাস ছোটকালে শিক্ষা আসছো। ছোটকালে স্কুলে এগুলোতে কি থাকে, এক বছরে 2-3টা করে সেমিস্টার থাকে না। তো ওইরকম কোনো প্রাইভেটে আছে, আবার কোনো প্রাইভেটে 2টা করে সেমিস্টার হয়। তো কিন্তু আমি পাবলিকের কথা বলতে আছি। পাবলিক যত ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে, একটু আজকে কথা একটু মনোযোগ দিয়ে শুনো। পাবলিক যত ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে সব কয়টা হলো একটা ইয়ারে 2টা করে সেমিস্টার। আর যেগুলো পিওর সাবজেক্টগুলোতে হইলো এক ইয়ারে একটা পরীক্ষা। বুঝো নাই? বুঝাচ্ছি। পিওর সাবজেক্ট কাকে বলে? পিওর সাবজেক্ট একটা জিনিস, আর একটা হচ্ছে আদার সাবজেক্ট আরেকটা জিনিস। আদারের মধ্যে হলো ইঞ্জিনিয়ারিং আছে। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো আমি তোমাদের একটা আইডিয়া দিয়ে দিই। হ্যাঁ, পিওর সাবজেক্ট হচ্ছে মনে করো ফিজিক্স নামে তো একটা সাবজেক্ট আছে, তোমরা জানো, ঠিক আছে। কেমিস্ট্রি নামে সাবজেক্ট আছে, বোটানি সাবজেক্ট আছে, তারপরে জুওলজি সাবজেক্ট আছে। ওকে, মানে যেগুলো হচ্ছে পিওর মানে কি, জাস্ট সাবজেক্টের নামই সাবজেক্ট। তারপরে মনে করো যে বাংলা নামে সাবজেক্ট আছে, এটা যদিও এই সায়েন্সের নাম, জাস্ট শুধু সায়েন্সের গুলো লিখি। হ্যাঁ, স্ট্যাটিস্টিক্স নামে সাবজেক্ট আছে, এগুলো সায়েন্সের গুলো লিখতেছি আর কি। এবার ইঞ্জিনিয়ারিং তো ভরা। হ্যাঁ, আমি জাস্ট শর্ট ফর্ম গুলো লিখি। মনে করো ট্রিপলি, সিএসসি, তারপরে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কে আইটি বলে আর কি, ঢাকা ইউনিভার্সিটি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। কিন্তু মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শুধুমাত্র বাংলাদেশের 2টা ভার্সিটিতে আছে, মনে রাখবা। পাবলিক বাংলাদেশে মাত্র 2টা পাবলিক ইউনিভার্সিটিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে। বলতে পারবা কি কি? একটা ঢাকা ইউনিভার্সিটি, একটা সাস্ট। আর কোনো ভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নাই। বুয়েট চুয়েটে কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নাই। যেটা আছে সেটা হলো কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। এরপরে হচ্ছে যে তোমার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এটাকে বলা হয় অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। পুরো বাংলাদেশের মধ্যে যদি তুমি বলো সবচেয়ে ভালো, হ্যাঁ, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এটাও সেম ঢাকা ইউনিভার্সিটি এবং সাস্ট, ঠিক আছে। আইটি স্পেশাল হচ্ছে ডিইউ এবং সাস্ট। তারপরে অ্যাপ্লাইড কেমিস্ট্রির জন্য তুমি যদি বলো এটাও ডিইউ এবং সাস্ট। তারপর আর ট্রিপল সিএসসির জন্য তো ওই যে বুয়েট, ডিইউ, তারপরে বুয়েট চুয়েট সবগুলোই ভালো, বুঝছো, সবগুলো ভালো। ট্রিপল সিএসসি তো বুঝতে পারতেছো খুব কমন একটা সাবজেক্ট, কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কিন্তু কমন সাবজেক্ট না। পুরো বাংলাদেশের মধ্যে খালি 2টা ভার্সিটিতে আছে। আচ্ছা, এরপর রোবোটিক্স তো পুরো বাংলাদেশের মধ্যে খালি একটা পাবলিক ভার্সিটিতে আছে, সেটা কি? ডিইউ। সো যদি তোমাকে কোশ্চেন করা হয় বাংলাদেশে কোন ভার্সিটিতে সবচেয়ে বেশি সাবজেক্ট, সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে। আচ্ছা, এরপর ইঞ্জিনিয়ারিং এর মধ্যে তোমার নিউক্লিয়ার সাবজেক্টটা পুরো বাংলাদেশের মধ্যে কোথায় আছে তোমাকে বলি। ঢাকা ইউনিভার্সিটিতে আছে আর এমআইএসটিতে আছে। খুব অদ্ভুত ব্যাপার স্যাপার না, আজকে মানে অনেক কিছু পড়তেছি যেগুলা মানে অনেক সাবজেক্ট আছে সেগুলো শুধুমাত্র ডিইউতে আছে, আর বাংলাদেশের কোনো ভার্সিটিতে নাই। নিউক্লিয়ার সম্পর্কে একটু বলতে চাই। নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংটা যদিও এমএসটি পাবলিক না, তো পাবলিক ভার্সিটির সমূহের মধ্যে নিউক্লিয়ার কিন্তু কোথাও নাই। হ্যাঁ, পাবলিকের মধ্যে শুধুমাত্র ডিইউতে আছে, হ্যাঁ, এমএসটিতে আছে। তো এমএসটি যদিও তোমার এটা আসলে এখানে নিয়মগুলো একটু করা, হ্যাঁ, এমএসসি নিয়মগুলো করা। ডিইউতে পড়লে তুমি কিছুটা স্বাধীনতা পাবা, এমএসটিতে কিন্তু এরকম স্বাধীনতা নাই। যাই হোক, এরপর আর কি সাবজেক্ট আছে? তো এই যে সাবজেক্টগুলো, এগুলো হচ্ছে সিস্টেমগুলো। আরো যা সাবজেক্ট আছে ইঞ্জিনিয়ারিং বলো বা বাকি যে সাবজেক্টগুলো, অ্যাপ্লাইড ফিজিক্স, তোমরা তো ফিজিক্স পড়তেছো, এখানে হইতেছে যে অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স আছে। এখানে স্ট্যাটিস্টিক্স নামে একটা সাবজেক্ট, আবার অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স নামে আরেকটা সাবজেক্ট আছে,
ঠিক আছে, এই দুইটার মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা হলো এখানে থিওরি বেশি পড়ায়, এই সাবজেক্টে থিওরি বেশি পড়ায়, আর এই সাবজেক্টে ম্যাথ বেশি পড়ায়, এবং এই সাবজেক্টে স্টুডেন্টরা বেশি জব পায়। স্ট্যাটিস্টিক্সের চাইতে অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্সের স্টুডেন্টরা সবচেয়ে বেশি জব পায়। আচ্ছা, এটাতে চান্স পাওয়া একটু মানে স্ট্যাটিস্টিক্সের চান্স পাওয়া এত কঠিন না, বাট এটাতে চান্স পাওয়া একটু কঠিন আর কি। কঠিন মানে কি, এগুলো হচ্ছে তো সহজ, এগুলা তো বহুত কঠিন, এগুলো তো প্রত্যেকটা টপ লেভেলের সাবজেক্ট, এগুলো প্রত্যেকটা টপ লেভেলের সাবজেক্ট। অ্যাপ্লাইড কেমিস্ট্রিটা এটা একটু পিছনের দিকে, এটা হচ্ছে তোমার 1300 পরে থাকলেও পাওয়া যায়, কিন্তু এগুলো তুমি টপে থাকা লাগবে, এগুলা সব টপ সাবজেক্ট। অ্যাপ্লাইড কেমিস্ট্রি একটু পরে থাকলে পাওয়া যায়। আচ্ছা, আমি অন্যদিকে চলে গেছি, আমি বলতে চাচ্ছিলাম যে সেমিস্টার সিস্টেম, এই যে ভার্সিটিগুলোর কথা, এই যে সাবজেক্টগুলোর কথা বললাম, এগুলা একটা ইয়ারে 2টা করে সেমিস্টার হয়। ডিউতে শিক্ষাবর্ষটা এখন চেঞ্জ হয়ে যাবে, আগে পুরো বাংলাদেশের শিক্ষাবর্ষ চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে আমাদের শিক্ষাবর্ষ এরকম ছিল, জানুয়ারিতে শুরু হতো, ডিসেম্বরে শেষ হতো। আমি যখন ভর্তি হয়েছি 2016 সালের ডিসেম্বরের দিকে আমি ভর্তি হয়েছি, আর আমার ক্লাস শুরু হয়েছে 2017 জানুয়ারির 7 তারিখে। যাক, মনে করতে পারছি জানুয়ারি 7 তারিখে। তো আর আমাদের ফাইনাল গুলো হয়ে যায় ডিসেম্বরে, ফাইনাল হয়ে যায়, আবার জানুয়ারিতে আবার ক্লাস শুরু হয়েছে। তার মানে আমাদের জানুয়ারিতে শুরু হয় ক্লাস, জুন মাসে একটা ফাইনাল পরীক্ষা হয়, ফার্স্ট সেমিস্টারের ফাইনাল হয়, এটাকে আমরা বলি 1-1। ফার্স্ট ইয়ার যদি প্রথমে লিখি ইয়ার, তারপরে লিখি সেমিস্টার। 1-1 মানে কি ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার, 1-2 মানে কি ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার, এটা হয় জুন মাসে, এটা হয় ডিসেম্বরে। এরপর 2-1 মানে কি সেকেন্ড ইয়ারের ফার্স্ট সেমিস্টার, 2-2 মানে কি সেকেন্ড ইয়ারে সেকেন্ড সেমিস্টার, 3-1 মানে থার্ড ইয়ারে ফার্স্ট সেমিস্টার, 3-2 মানে থার্ড ইয়ার সেকেন্ড সেমিস্টার, 4-1 মানে ফোর্থ ইয়ারে সেকেন্ড সেমিস্টার, 4-2 মানে ফোর্থ ইয়ার ফার্স্ট সেমিস্টার, ফোর্থ ইয়ার সেকেন্ড সেমিস্টার। এগুলোর মধ্যে আমার রেজাল্ট দিয়ে দিয়েছে, এগুলো আমার কমপ্লিট। আমার বাকি ছিল 4-1 4-2। 4-1 এর আমার ক্লাস শেষ হয়ে গেছে, 4-2 এর আমার ক্লাস শেষ। এখন হয়ে গেছে আমার পরীক্ষা বাকি, আমার যে ফাইনাল পরীক্ষার কথা সম্পর্কে তোমাদের বলছিলাম, আমার 4-1 এর পরীক্ষাটা বাকি, আর 4-2 এর পরীক্ষা বাকি। মানে আমি হচ্ছে অফিসিয়ালি আমার ভার্সিটির ক্লাস শেষ, কিন্তু আমি এখনো আমার 2টা পরীক্ষা বাকি রয়ে গেছে, 2টা ফাইনাল পরীক্ষা বাকি রয়ে গেছে। এটার মধ্যে এই পরীক্ষাটা দিয়ে, জাস্ট এই পরীক্ষাটা দিলে আমি জবে অ্যাপ্লাই করতে পারবো। আমি এখনো কোনো জবে অ্যাপ্লাই করতে পারতেছি না, কারণ এই 2টার উপর আমার পরীক্ষা দেওয়া হয় না, এই 2টার আমার সার্টিফিকেট নাই। এগুলো সব কটার আমার সার্টিফিকেট আছে, বাট এই 2টার আমার সার্টিফিকেট নাই। যখন আমি 4-2 জাস্ট পরীক্ষা দিতে পারবো, আমার সার্টিফিকেটও লাগবে না। মানে আমাদের রুলস গুলো হচ্ছে, জবের রুলস হচ্ছে এরকম, পরীক্ষা শেষ করতে হবে, সার্টিফিকেট ম্যান্ডেটরি না। আমার কথা ক্লিয়ার? কারণ সার্টিফিকেট গুলো পরবর্তীতে উঠানো যায়, মানে 2 মাস পরে, মানে পরীক্ষাটা শেষ হওয়ার 2 মাস পরেই তো সার্টিফিকেট দিয়ে দেয় আর কি, রেজাল্ট দিয়ে দিবে আর কি 2-3 মাস পর। সো আমি বিসিএস অ্যাপ্লাই করতে পারবো যদি আমি 4-2 পরীক্ষাটা দিই আর কি। তো বুঝলা, এগুলো তার মানে টোটাল 8টা সেমিস্টার, কিন্তু এই সকল সাবজেক্টে কিন্তু এক ইয়ারে একটা পরীক্ষা হয়, একবার ফাইনাল হয় আর কি। এমনি এছাড়া তো মাঝে মধ্যে তো অ্যাসাইনমেন্ট থাকে, তারপর ইনকোর্স পরীক্ষা থাকে, আমি ওগুলো কথা বলতেছি না। আমাদের ফাইনাল পরীক্ষা টোটাল 8টা 4 বছরে, আর ওদের ফাইনাল পরীক্ষা টোটাল 4টা। ওদেরকে বলা হয় ইয়ার সিস্টেম, আর আমাদেরটাকে বলা হয় সেমিস্টার সিস্টেম। ঠিক আছে, তো আজকে তোমাদেরকে ভার্সিটি নিয়ে অনেক আইডিয়া দিয়ে দিলাম, আমার মনে হয় তোমরা অনেকে এগুলো জানতা না। ঠিক আছে, এগুলো তোমাদের জানা প্রয়োজন। আচ্ছা, দেখি তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা, এমএসটি বিইউপির ব্যাপারগুলো হইতেছে যে এমএসটি আসলে পাবলিক ইউনিভার্সিটি। হ্যাঁ, এমএসটি পাবলিক ইউনিভার্সিটি, কিন্তু কথা হইলো ওদের একটু ব্যাপার, ওদের যে ইন্টারনাল ব্যাপারগুলো এগুলো আসলে প্রাইভেটের মতো আর কি, কিন্তু এটা নামে পাবলিক, এমএসসি পাবলিক ইউনিভার্সিটি, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আর বিইউপিটা হইতেছে, তুমি যদি গুগল করো ওইখানে এটা পাবলিক লেখা, কিন্তু এটা আসলে পাবলিক প্রাইভেটের মাঝামাঝি আর কি। বিইউপিতে খরচ আছে, আমি আবারও বলি, এমআইএসটি তে ভর্তির জন্য তোমার খরচ হলো প্রায় 80,000 টাকার মতো। বিইউপিতে আরো বেশি। আর বিইউতে আমার ভর্তিতে কত টাকা আছে জানো? মাত্র 16,000 টাকা। তারপর বুয়েটে ভর্তি কত জানো? মাত্র 12,000 টাকা। বুয়েট টুয়েট কুয়েট সবগুলাতে 12, 13, 14, 15, 16,000-এর মধ্যে ভর্তি আর কি। আর প্রতি বছর আমার খরচ জানো 2,500 টাকা পুরা বছরে। আমরা তো মাসে মাসে কোনো টাকা দিই না, আমরা পুরা বছরের বেতন একসাথে দিয়ে দিই। তো আমার বেতন মনে হয় 20 টাকা নাকি 19 টাকা জানি মাসে বেতন। তো ওভারঅল যত খরচ টরচ আছে সবগুলো মিলে 2,000 টাকা 2,500 টাকার মধ্যে হয়ে যায় আর কি। আমাদের 2,500 টাকা হইতেছে পুরো বছরের খরচ আর কি। কিন্তু তুমি যদি এমএসসি তে ভর্তি হও তোমাকে কিন্তু ওই প্রাইভেটের কাছাকাছি টাকা দিতে হবে আর কি। মানে পুরোপুরি না, প্রাইভেট তো একটু বেশি টাকা চলে যায় 4 বছর, প্রায় কোনো প্রাইভেটে 5 লাখ চলে যায়, কোনো প্রাইভেটে 6 লাখ চলে যায়। আর আইইউটিতে কিন্তু বহুত খরচ জানো, প্রায় 12 থেকে 13 লক্ষ টাকা চলে যাবে 4 বছরে। আইইউটি ইন্টারন্যাশনাল, ওইটা ওদের ফ্যাসিলিটিস অনেক বেশি, ইন্টারন্যাশনাল তো এই আর কি। কিন্তু পাবলিকে পড়লে তুমি তোমার বাবা মা অনেক টাকা সেভ করতে পারবা।
আমি তোমাদের একটা হিসাব দিই জাস্ট। আমি এই পর্যন্ত আমার বাবা মার কত টাকা, মানে আমার বাবা মার বলবো কিনা, আমার নিজেরই, মানে আমি পুরো আমার ভার্সিটি লাইফটা আমি কাটাইছি আমার নিজের টাকা দিয়ে। তোমাদের যদি ছোট্ট করে বলি, যদি তোমরা কোন একটা পাবলিকে চান্স পাও, তোমাদের কি কি লাভ হবে, তোমার বাবা মা কেন অনেক খুশি হবে। নাম্বার ওয়ান হচ্ছে, আমি ডিউ হিসাবটা দিই, মানে প্রত্যেকটা পাবলিকে খরচ প্রায় সেম, শুধু ডিউ না, ডিউ বুয়েট সব কয়টাতেই খরচ প্রায় কাছাকাছি, ঠিক আছে। আমি ভর্তির সময় আমার লাগছে 16,000 টাকা, এটা হলো ভর্তি, ঠিক আছে। 2 নম্বর হলো প্রতি বছর, মানে যখন আমি প্রথমে 16,000 টাকা দিছি, ওটাতে হলো আমার ফার্স্ট ইয়ারের সব খরচ, ফার্স্ট ইয়ারের অল খরচ আমি দিয়ে দিছি, এক্সপেন্সিভ। এরপর সেকেন্ড ইয়ারে যখন আবার জানুয়ারি, মানে প্রত্যেক বছরই ভর্তি হতে হয় আর কি, কিন্তু এটা হচ্ছে ইনিশিয়াল ভর্তি আর কি, যেটার জন্য সব ভার্সিটি 10,000 রুপিয়া টাকা লাগে। পরের ইয়ারে আমার প্রায় 2,500 টাকার মতো লাগে পরের ইয়ারে। তারপরে 3 নম্বরের পরের ইয়ারে 2,500 টাকা। হ্যাঁ, এটা চেঞ্জ হয় একটু, বছর চেঞ্জ হয়, কখনো কখনো 3,000 হয়ে যেতে পারে, আবার মনে করো 2,500 টাকা। আমি যে তোমাদের জন্য 3,000 ধরলাম, হ্যাঁ আমি তো তোমাদের চেয়ে বহুত আগের, তো ধরলাম 3,000 টাকা। তাহলে দেখো তো আমার টোটাল খরচ কত, 16 3, এখানে 3 3 9, 9 আর 16, মাত্র 25,000 টাকা দিয়ে আমার গ্রাজুয়েশন কমপ্লিট। বুঝতে পারতেছো ব্যাপারটা? মাত্র 25,000 টাকা দিয়ে আমার 4 বছরের ইয়া কমপ্লিট। কেমনে সম্ভব ভাই? হ্যাঁ সম্ভব, এটাই হইতেছে পাবলিক আর কি। এখন এক্সট্রা খরচ তো তোমার ব্যাপার আর কি, আসা যাওয়ার খরচ, আসলে আসা যাওয়ার কোনো খরচ নাই, কারণ তোমাকে লাল বাস দিবে, ঠিক আছে। লাল বাস, এখানে হচ্ছে আরেকটা কথা বলি, এখানে তোমার লাল বাসের একটা স্পেশালিটিটা আসলে কি, যে সিঙ্গেল ডেকার থাকে। সিঙ্গেল ডেকার আমরা যে সকল বাসগুলো একতলা সেটাকে আমরা সিঙ্গেল ডেকার বলি, আর যে সকল বাসগুলো দোতলা সেটাকে আমরা ডাবল ডেকার বলি। তো আমাদের একটা খুব সুন্দর একটা সিস্টেম আছে, সিস্টেমটা হচ্ছে আমরা নিচের তলায় মেয়েরা বসে, নিচের তলা আমরা সবসময় মানে মেয়েরা বসে আর কি, কারণ দোতলা উঠতে তাদের জন্য একটু প্রবলেম হয়, আর উপরের তলায় আমরা ছেলেরা বসি আর কি, ঠিক আছে। ছেলেরা কিন্তু আলাদা, একসাথে বসার কোনো রুলস নেই। নিচের তলায় মেয়েরা বসে, উপরের তলায় আমরা ছেলেরা বসে। বাট ডিউ একটা স্পেশালিটি আছে, সেটা হচ্ছে নারী দিবসে, আমরা নারী দিবসের দিন আমরা নিচে বসি আর মেয়েদেরকে উপরে বসাই, জাস্ট তাদের সম্মানার্থে নারী দিবসে আমরা হচ্ছে, এটা প্রত্যেক বছর করা হয়, নারী দিবসে আমরা ছেলেরা নিচে বসি আর মেয়েরা দোতলায় বসে আর কি, জাস্ট একদিন আর কি, ফর্মালিটিস। তো হচ্ছে লাল বাসের যেটা আসলে কি, তোমার প্রত্যেকটা পয়েন্টেই থাকে, যেমন আমি উঠি সাইনবোর্ড থেকে, সাইনবোর্ড তোমরা যারা যারা চিনো তোমরা হচ্ছে চিনতে পারো, সাইনবোর্ড থেকে আমি বাসে উঠি, নারায়ণগঞ্জের কাছে আর নারায়ণগঞ্জের এই পাশেই হলো সাইনবোর্ড আর কি। তো এরকম প্রায় প্রত্যেকটা পয়েন্টেই হইতেছে বাস থাকে আর কি। দেড়শো আমার কিন্তু আসা যাওয়ার ওই চিন্তাটাও নাই, আসা যাওয়ার খরচের চিন্তাটাও কিন্তু নাই। সো আমার পুরো 4 বছরে 25,000 টাকা দিয়ে আমার গ্রাজুয়েশন যদি কমপ্লিট হয়, তো চিন্তা করে দেখো আমার কতগুলো টাকা সেভ হচ্ছে প্রাইভেটে পড়ার চাইতে। এর জন্য মানুষ বলে যে পাবলিকে পড়ো, পাবলিকে পড়ো, পাবলিকে পড়ো। শুধুমাত্র নাম না, তুমি অনেক টাকা সেভ করতে পারবা, অনেক টাকা। তুমি তাহলে হবে কি, তুমি যদি টিউশনি করো তোমার সব টাকা জমা থাকবে, তুমি যদি টিউশনি করো তোমার সব টাকাটাই জমা থাকবে। আমার কথা ক্লিয়ার? এগুলো তোমার খুব দরকার ছিল, কারণ এই সকল ইনফরমেশন জানলে তোমার মধ্যে একটা মোটিভেশন অটোমেটিক আসবে যে আমাকে পাবলিকে চান্স পেতেই হবে, ঠিক আছে। আর একটা প্রাইভেটে যদি খরচ হিসাব দিয়ে আনি, তোমাদের আজকে মাথা হ্যাং হয়ে যাবে, ঠিক আছে। তোমাদের যদি পাবলিকের প্রাইভেট যদি খরচ, একদিন তোমার সাকিব ভাইয়ের কাছ থেকে তাদের সাকিব ভাইয়ের এক্সপিরিয়েন্সটা শূন্য, সাকিব ভাইয়ের যে কত টাকা খরচ হয় জাস্ট একটু শূন্য, দেখবা মাথা মধ্যে হা হয়ে যাবে কত টাকা খরচ করতে হয়। সো সেটা কিন্তু খুবই টাফ হয়ে যায় আর কি। হ্যাঁ, এই আর কি। আচ্ছা, তোমরা 15 জন আসছো। আইইটি পাবলিক না, আইইটি হইতেছে আইইটি পাবলিক প্রাইভেট, আসলে দুইটার কোনোটাই না। এটা আসলে হইতেছে ইন্টারন্যাশনালি হইতেছে এটা চালনা করা হয়, সো এটা পাবলিকের আন্ডারে পড়ে না, ঠিক আছে। আইইটি পাবলিক ভার্সিটি না, আইইটি প্রাইভেট, আইইটি প্রাইভেট। এখন প্রাইভেটের মধ্যে একটা ধরন আছে না, প্রাইভেটের মধ্যে যেমন মনে করো তুমি নর্থ সাউথের কথা বলো অথবা অন্য প্রাইভেট ভার্সিটিগুলোর কথা বলো, সেগুলো হচ্ছে বাংলাদেশি মানে আছে শুধুমাত্র, কিন্তু আইটিটা তো আসলে ওআইসি কর্তৃক হইতেছে পুরো চালনা হয়। ওআইসি বুঝো? ওআইসি বুঝো তোমরা? অর্গানাইজেশন অফ ইসলামিক আর কি, এটা ইসলামিক
ওআইসি সম্পর্কে তোমরা মনে পড়ার কথা সমাজ বইয়ে। এই ওআইসি এই সংস্থাটা পুরো বিশ্বে অনেকগুলা হচ্ছে তারা ভার্সিটি স্থাপন করে গেছে, যেখানে বাহিরের কান্ট্রির অনেক স্টুডেন্টরা আছে। অর্থাৎ তুমি মনে করো আইটিতে মনে করো বাহিরের কান্ট্রির পোলাপাইনটা পড়ে, আমার কথা কি বুঝতে পারতেছো? আইটিতে বাহিরের কান্ট্রিও ছেলেপেলেরা পড়ে, এটা প্রাইভেট। আচ্ছা ঠিক আছে, আমাকে মাহফুজ মনে হয় বলছে এস ইকুয়াল টু ইএইচ এর পরে কি কিছু পড়ানো হয়েছে? এস ইকুয়াল টু ইএইচ এর পরে কিছু পড়ানো হয় নাই, কিন্তু যা বলছি খুবই গুরুত্বপূর্ণ। আসিফ তুমি অবশ্যই লাইভটা শেষ হলে দেখে নিও, এস ইকুয়াল টু ইএইচ এর পরে যা যা বলছি খুবই গুরুত্বপূর্ণ কথাবার্তা ছিল। আচ্ছা এখন আমরা চলে যাবো আমাদের ব্যতিচার। আমি হচ্ছে ব্যতিচার বলতে গিয়ে চলে গেছিলাম অন্য জায়গায়, যে কোর্সের কথা বলতে নিছিলাম। আসলে ডিউনে বলতে চলে তো অনেক কিছুই বলতে হয়, প্রত্যেকদিন তো বলতে চলে তো প্রায় প্রতিদিন 1 ঘন্টা নিয়ে কথাই বলতে পারবো। আচ্ছা ব্যতিচারের যে বেসিকটা আসলে কি, যদি তোমাদের সংজ্ঞাটা আমি আমার মতো করে পড়ে শোনাই। ধরা যাক একটা তরঙ্গ যাচ্ছে, এই যে একটা তরঙ্গ যাচ্ছে, ধরো আরেকটা তরঙ্গ যাচ্ছে, কিন্তু এই তরঙ্গের বিস্তার এবং এই তরঙ্গের বিস্তারটা সেম না। ধরো তখন এটা মনে করো এই যে ডট 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 লাইনটা নিই, দেখো এটা মিনিং কি, এখানে এসে সে একটা অর্ধদোলন শেষ হয়, বাট আমার যে নতুন যে তরঙ্গ থাকবে এটা মনে করে সাবসে এরকম, এই যে এরকম। খেয়াল করে দেখো এটা এই টাইমের মধ্যে ওর 3টা অর্ধদোলন হয়েছে, আর এটা মাত্র 2টা হয়েছে। এই দুটো যদি উপরিপাতন হয় তাহলে নতুন আরেকটা তরঙ্গ আমরা পাবো। নতুন যে তরঙ্গটা পাবো ওইটা নিয়ে আমরা কাহিনী করব। এটাকে ধরে নিলাম মনে মনে y1, আর এটাকে ধরে নিলাম আমরা মনে মনে y2। তো আমরা জানি তরঙ্গের উপরিপাতন, তোমরা যারা পড়ছো, যে তরঙ্গ চ্যাপ্টারটা যারা পড়ছো তারা জানো এটা একটা প্রমাণ আছে। ওই প্রমাণটা আমি আজকে তোমাদেরকে দেখাবো, কারণ আমাদের এখানে এইচএসসি 22টাও আছে, এর জন্য আর কি। তোমরা হয়তোবা প্রমাণটা পড়ছো যারা তরঙ্গ চ্যাপ্টারটা পড়ছো, কিন্তু আপনারা অনেকে ভুলে গেছো। দ্যাটস ওয়াই a sin 2π/λ ইনটু বিটি, এটা হলো প্রথমটা। আর দ্বিতীয়টার ক্ষেত্রে কি হবে, y2 সমান সমান a sin, ওহো আমি তো ফোকাস ঠিক করে নেই, ফোকাসটা ঠিক করে নেই, এটা একদিনে প্রবলেম হয়েছিল, ফোকাস ঠিক না করে ক্লাস নিয়ে নিয়েছিলাম, 5 মিনিট ফাও নষ্ট হয়েছিল। এখন দেখো y2 সমান সমান a sin কি হবে 2π/λ, এখানটায় জাস্ট তোমরা vt প্লাস x লিখবা। কেন প্লাস x, এটা তোমাদেরকে একটু আগে বুঝিয়েছিলাম, যে যখন সে পথ অতিক্রম করতেছে প্রথমটার চাইতে দ্বিতীয়টা বেশি পথ অতিক্রম করতেছে, দ্যাটস ওয়াই আমাদেরকে প্লাস x টা লিখতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা এখন পুরোপুরি বুঝতে পারবা। তো আমি শুরু করি। তো আমরা দুইটাকে উপরিপাতন করব, তো দুইটাকে যদি আমি উপরিপাতন করি কি হবে, তুমি বুঝতেছো এটা কোন চিত্রের জন্য? এই যে এটা y1, এটা y2, দুটাকে এখন আমরা যোগ করতেছি। হ্যাঁ, দুটো তরঙ্গকে আমরা ম্যাথমেটিক্যালি আমরা যোগ করব। আগেরটার মতোই। হ্যাঁ, আজান শেষ হোক, আমি একবারে বুঝাই দিব, আমি লিখতে থাকি।
আচ্ছা, আজান শেষ হয়ে গেছে, তো আমি এখন তোমাদেরকে পুরো জিনিসটা সেরকম ব্যাখ্যা দিতে পারবো। ফার্স্ট অফ অল একটুখানি খেয়াল করে দেখো এখানটাতে কি কি আমি ঘটনা ঘটাইছি। সেটা হলো y1 সমান a sin 2 pi by lambda into dt, এটা হচ্ছে আমাদের প্রথম ইকুয়েশন। তোমরা আশা করি পুরোটা দেখতে পারতেছো, রাইট? হ্যাঁ। দ্বিতীয় ইকুয়েশনটা কি y2 সমান a sin 2 pi by lambda into dt plus x। আমরা এখন দুটাকে যোগ করব। আমরা এখন কি করব, এই দুটাকে আমরা যোগ করতেছি। ওকে, তো যখন দুটাকে আমরা যোগ করব তখন আমাদের দেখা যাচ্ছে a এবং a মিলে a কমন হচ্ছে, তারপর sin c প্লাস sin d এর সূত্রটা অ্যাপ্লাই হচ্ছে। সূত্রটা আমরা একটু দেখে নেই। sin c প্লাস sin d সমান 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, এটা হচ্ছে আমাদের সূত্র। মুখস্থ করে ফেলো। এখন এখানে c কোনটা? c হচ্ছে আমাদের এই পার্টটুকু, এটা হচ্ছে আমাদের c, এই যে এটা আমাদের c, ঠিক আছে? a sin c, এই যে এটা কমন নিয়েছি sin c প্লাস এটা পুরোটা হচ্ছে আমাদের d, ঠিক আছে? এটা পুরোটা আমাদের d। তাহলে আমরা কি লিখব, এই যে 2 sin, এই দেখো যে c যেটা ছিল এই যে c লিখলাম, প্লাস এই যে d যেটা ছিল d লিখলাম, ঠিক আছে? তারপর ডিভাইড বাই 2 দিলাম, এই যে ডিভাইড বাই 2, তারপর cos, এই যে cos c মাইনাস d বাই 2, c কোনটা? এই যে এটা c, এই যে c লিখলাম, মাইনাস d কোনটা? পুরোটা হচ্ছে d ডিভাইড বাই 2। আশা করি এত দূর পর্যন্ত পুরোটা বুঝছো। পরের লাইনে আসো, এই যে twice by dt by lambda এটা একটা, আবার twice by এটা শুধু গুণ করে দাও, twice by dt by lambda এটা আরেকটা। তাহলে পুরো জিনিসটা যদি ছাগল ধরি, এই দেখো এই যে twice by dt, এই যে পাই dt by lambda যদি ছাগল ধরি, এখানে কয়টা ছাগল? দুইটা ছাগল। আবার এখানেও পাই dt by lambda যদি আরেকটা ছাগল ধরি, কয়টা ছাগল? দুইটা ছাগল। তাহলে দুইটা ছাগল মিলে চারটা ছাগল হলো না? তাহলে এই যে চারটা ছাগল, আমি পাই dt by lambda কে আমি ছাগল ধরছিলাম, ঠিক আছে? আশা করি বুঝছো। তাহলে এইটার সাথে আমি এইটা যোগ করে ফেললাম। আবার এই যে twice pi by lambda এর সাথে আবার x এর গুণ করতে হবে না? এই যে twice pi by lambda এর সাথে আমি x এর গুণ করলাম, ঠিক আছে? ডিভাইডেড বাই 2, এই যে ডিভাইডেড বাই 2। এরপরে হচ্ছে আমরা কি কাজ করব, cos লিখব, তারপর এখানে twice pi dt by lambda, তারপর মাইনাস দিয়ে আবার twice pi dt by lambda, তাহলে এই দুটো কাটাকাটি যাবে, গেল কাটাকাটি। তারপর বাকি রইল কি, এটার সাথে তো এটাও গুণ আকারে আছে, মানে মোট কথা হলো এখানে দুইটা টার্ম, এখানে দুইটা টার্ম, এটার সাথে এটা একবার গুণ হবে, এটার সাথে এটা একবার গুণ হবে। তো twice pi by lambda এর সাথে যখন আমরা x গুণ করি তখন কি হবে, twice pi by lambda into x, আবার সামনে একটা মাইনাস ছিল, এই যে মাইনাসটা এখানে রয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি ঘটনা ঘটাইছি, এইখানে এটাকে দুই দিয়ে ভাগ করতে হবে, আবার এইটাকেও দুই দিয়ে ভাগ করতে হবে। এইটাকে যখন আমরা দুই দিয়ে ভাগ করতেছি, উপরে 4 ছিল আর নিচে 2 ছিল, 4 দিয়ে কাটাকাটি গিয়ে উপরে 2 হলো, তারপর পাই dt ছিল, এই যে পাই dt, নিচে ল্যামডা ছিল ল্যামডা, তারপর যে প্লাস, এই যে প্লাস। এখানেও খেয়াল করো 2 pi x by lambda, এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 2 দিয়ে কাটাকাটি, তাহলে কি হলো pi x by lambda, এই যে দেখো pi x by lambda। ওকে, তারপর এখানে তাকাও cos, আমরা যদি তো cos তো মাইনাস খায় ফেলে, তাহলে কি হবে 2 pi x by lambda আবার ডিভাইড বাই 2, তাহলে 2 কাটাকাটি, তাহলে কত হবে pi x by lambda, এই যে দেখো pi x by lambda। আমাকে জাস্ট বলো এতটুকু কে কে বুঝছো, আমি যে এখন বুঝাইলাম এতটুকু কে কে বুঝছো, একটু আমাকে জাস্ট কনফার্ম করো। আমি তোমাদের একটু কমেন্ট দেখি। মিথি বলছে বুঝতে পারছে, রয় বুঝতে পারছে, শ্রেয়া বুঝতে পারছে, যাকে এখন সবাইকে বুঝতে পারছে, ঐশ্বর্য, শেখ জান্নাতুল ফেরদৌস, শশী, গুড, তোমরা সবাই বুঝতে পারছো। তারপর আমেনা, দিশা ফারিয়া, গুড। আমি তাহলে এখন সামনে আগাইতে পারি। হ্যাঁ, এখন আমরা দেখব আমরা যেগুলো প্রমাণ করলাম, যে ইকুয়েশনগুলো আমি আনলাম, এই ইকুয়েশন থেকে আমি কি বের করতে পারি। খেয়াল করে দেখো, এখানে তুমি দেখবা যে তোমার টি ওয়ালা ফাংশন, তোমার তো একটা ফাংশন, তাই না? মানে এটা সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, এটা কি একটা ফাংশন না? গ্রাফ থাকা মানেই তো ফাংশন, তাই না?
এখন দুইটা আমরা গ্রাফকে আমরা একটা গ্রাফে বানাচ্ছি, ওই যে একটা ছিল এরকম আরেকটা ছিল আরেকটু এরকম, পরে দুটো আমরা যোগ করে ফেলতেছি, ওটাতে একটা টি এর একটা ফাংশন থাকতে হবে। এখন আমরা খুঁজতে হবে টি আছে কোন জায়গায়, ওইটাকে নিয়ে আমাদের কাজ করতে হবে, ওইটাকে রাখতে হবে আর কি। তো টি আছে কোন পাশটুকু খেয়াল করো, এইটাতে টি আছে, ঠিক আছে। তাহলে আমাদের ফাংশনটা হলো এইটার, আর এটা হবে আমাদের কনস্ট্যান্ট। আমি আবারও বলি এটা কনস্ট্যান্ট, এখানে কোনো টি নাই, মানে আমরা তো জানি টি এর সাপেক্ষে চেঞ্জ হয়, এখানে যদি কোনো টি নাই তার মানে এটা সবসময় এটাই থাকবে। তাহলে আমরা এটাকে এইভাবে আসলে লিখতে পারি 2 ইন্টু এই পার্টটুকু আগে লিখবো কারণ এটাতে টি নাই, cos পাই এক্স বাই ল্যামডা, এটাকে আগে লিখলাম, তারপর এটাকে পরে লিখবো sin। তুমি চাইলে 2 পাই বাই ল্যামডাকে বাইরে নিয়ে আসতে পারো, এখান থেকে 2 পাই বাই ল্যামডা কমন নিতে পারো, এই দুই পাশ থেকে 2 পাই বাই ল্যামডা কমন নাও। যদি আমরা 2 পাই বাই ল্যামডা কমন নেই, এখান থেকে 2 পাই বাই ল্যামডা কমন নিলে কি থাকে, বিটি পড়ে থাকে, তাহলে আমরা বিটি লিখবো, তারপর প্লাস এখান থেকে আমরা 2 পাই বাই ল্যামডাকে বাইরে নিব। তোমরা অনেকে বাইরে নিতে পারো না, ভুল করো, আমি আজকে তোমাদেরকে ওটা শিখাই দিব কিভাবে এইখান থেকে কিভাবে 2 পাই বাই ল্যামডাকে আমরা বাহির করব। তো বাহির করা মানে আসলে আমরা এটাকে কমন নিয়ে নিছি, কোনো কিছুকে কমন নিলে কি অবশিষ্ট থাকে সেটা আমরা কিভাবে বের করি চলো আজকে দেখি। ধরা যাক তোমার কাছে একটা সংখ্যা আছে 2x প্লাস 3y, এখন তোমাকে আমি বললাম আমাকে এইখান থেকে 4y বাহির করে দাও, আমাকে এখান থেকে 4y বাহির করে দাও। কিভাবে 4y টা বাহির করবা, 4y বাহির করা মানে কি, 4y কে কমন নিয়ে দিবা, আমাকে এখান থেকে 4y কমন নিয়ে দিবা। কেমনে কমন নিবা, আগে 4y লিখবা, লিখলাম। এখন কথা হলো ভাইয়া এখানে তো কোনো y নাই, তো y নাই দেখেই তো আমরা কি করব, নিচে একটা ভাগে y দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা তাহলে y কাটাকাটি গিয়ে এখানে কোনো y থাকবে না। তো বলতে ভাই এখানে 2 ছিল আপনি 4 আনছেন, তার মানে নিশ্চয়ই নিচে একটা 2 দিয়ে দিতে হবে, তাহলে তো 4 আর 2 কাটাকাটি গিয়ে 2 থাকবে। আবার উপরে একটা x ছিল, তাহলে এখানে একটা x দিতে হবে। তোমরা এইভাবে করতে না সব সময়, আমি আজকে ভিন্নভাবে দেখাবো। আমার কথা ক্লিয়ার? আমরা হলো 4y কে আমরা বাইরে নিয়ে নিছি, কিন্তু আমি এইভাবে বাইরে নিব না, এইভাবে নেওয়ার একটু ঝামেলাপূর্ণ, ঠিক আছে। এবার এখানে আসো, এখান থেকে 4y কে আমরা বাইরে নিব, কেমনে নিব খেয়াল করে দেখো, y তো বাইরে এসেই পড়লো, তাহলে বাকি হলো 3, তাহলে আমরা উপরে 3 লিখলাম, কিন্তু এই 4 তো ছিল না, তাহলে এখানে 4 হবে। দেখো তো তোমরা 4y কমন নিয়ে কি তোমরা বুঝছো? আমি এভাবে করি না, আমি করি ভাগ করে, আমি করি ভাগ করে। মনে রাখবা কমন নেওয়া মানে হচ্ছে, কমন নেওয়া মানে গুণ আকারে লেখা, গুণ আকারে আমি লিখে ফেলছি, যে জিনিসটা লিখছি সেটা তো এক্সট্রা। কমন নেওয়া মানে কি, এক্সট্রা করে গুণ আকারে লেখা না, তাহলে আমাকে কি করতে হবে, ভাগ আকারে করে দিতে হবে, না তো দুটো সমান হবে না। তুমি যদি কোন একটা সমীকরণকে দুইটা গুণ করো, এটা মিনিংটা আসলে কি, তোমাকে সমতা রাখার জন্য আবার দুইটা ভাগ করতে হবে, ব্যাপারটা এইটাই। আমি এটা অন্যভাবে করব, আমাকে যদি বলে এটা করতে আমি এভাবে করব, ফার্স্টে 4y লিখবো, লিখে এইটাকে 4y দিয়ে ভাগ করে দিব, শেষ কাহিনী। এটাকে আমি 4y দিয়ে ভাগ করে দিব, মনে থাকবে তো? তাহলে 2x কে মনে মনে 4y দিয়ে ভাগ করে ফেলি, কত হয়, কাটাকাটি করলে এখানে 2 হয়, তাহলে x/2y থাকে। দেখো x/2y, আরে কি তাড়াতাড়ি হয়ে গেল। আগেরটা হচ্ছে যেটা ইজি না, ওটা তোমার ভাবা লাগে, নিচে কোনটা থাকবে, উপরে কোনটা থাকবে, সংখ্যা কোনটা হবে, অনেক কিছু ভাবা লাগতেছে। বাট আমি যেটা করছি সেটা খুবই সিম্পল, কি যেটাকে তুমি আলাদা করে ফেলতেছো, এই যে 4y কে তুমি আলাদা করে ফেলতেছো 2x থেকে, বা কমন নিয়ে নিচ্ছ, তুমি কি করবা, এইটা থেকে 4y ভাগ করবা, এই যে উপরে 2x নিচে 4y নিচে 4y, তুমি এটাকে আলাদা করে ফেলতেছো। সেম ভাবে ওইটাও করো, আমাদের উপরে কত 3y আর নিচে কত থাকবে 4y, তাহলে এটা করলে কত, এটা কাটাকাটি y কাটাকাটিকে 3/4 থাকতেছে। একটু আগে একটা 3/4 ছিল, কিন্তু তখনকার হিসাব এখনকার হিসাব কি সেম? তখনকার চেয়ে এটা ইজি না? অবশ্যই এটা ইজি। আমি এখন আরেকটা করব, এই যে এই পাশে 2 পাই বাই ল্যামডাকে আমি আলাদা করে ফেলবো, আমি এখন 2 পাই বাই ল্যামডাকে আলাদা করে ফেলবো। আচ্ছা আলাদা যে করব, আমার এই পাশে জানে কত ছিল বলো দেখি, 2 পাই বাই ল্যামডা ইনটু বিটি প্লাস ওই পাশটা কত ছিল আমাদের, ওই পাশটা কত ছিল, আমরা কমন নেওয়ার পরে দেখো x/2 আকারে আসবে। হ্যাঁ, এটা কারণ কি, ওই পাশে আমাদের ছিল হলো 2 পাই x/2 ল্যামডা, 2 কাটাকাটি আমাদের পাই x/ল্যামডা ছিল, আমি নিচে লাইনটা মুছে ফেলছিলাম, আমার তো মুখস্থ নাই। হ্যাঁ, আমাদের এরকম ছিল পাই x/ল্যামডা ছিল, ঠিক কি না, এই লাইনটা ছিল। এখন তোমরা বলতে পারো এই লাইন থেকে আপনি এই লাইন কেমনে লিখলেন, ওই যে একটু আগে যেমন বুঝলাম এমনি, যে 2 পাই বাই ল্যামডা তো আমি আলাদা করে ফেলছি বা কমন নিয়ে নিচ্ছি, তাহলে আমাকে কি করতে হবে, 2 পাই বাই ল্যামডা দিয়ে ভাগ করতে হবে। তো আমার এইখানে যে জিনিসটা লেখা আছে ওই জিনিসটাকে আমি জাস্ট আলাদা করে ফেলতেছি। আচ্ছা এটা তো টি এর টুকু, আচ্ছা টি এর টুকু তো এরকম ছিল যে 2 পাই ভিটি, টি এর টুকু 2 পাই ভিটি ডিভাইডেড বাই ল্যামডা প্লাস এখানে কি ছিল পাই x/ল্যামডা, এই যে এরকম ছিল, তাই না? আমি এই পার্টটুকু তখন লিখিনি আর কি। হ্যাঁ, আমি sin পাই x/ল্যামডা লিখে ফেলছিলাম, এই পাশটুকু তো ছিল। আমি কি করতেছি, আমি দুইটা থেকেই 2 পাই বাই ল্যামডাকে আলাদা করব। এই যে দেখো 2 পাই বাই ল্যামডাকে আলাদা করব, তো
তো 2 পাই বাই ল্যামডা তো ডাইরেক্ট আলাদা হয়ে যায়, এটা তো ভাগ করার কোনো দরকার নেই, তাই না? 2 পাই বাই ল্যামডাকে আমি আলাদা করে ফেলছি ডিরেক্টলি, বা ভাগ করে করতে পারো। এইটাকে যদি তুমি 2 পাই বাই ল্যামডা দিয়ে ভাগ করো, 2 পাই বাই ল্যামডা দিয়ে ভাগ করো, এই যে ডাইরেক্ট কাটাকাটি করা যায়, তখন শুধু ভিটি পড়ে থাকে, এই যে ভিটিটা পড়ে আছে। এরপরে ওইখানটা আসো, এখানে আমাদের কি ছিল পাই এক্স বাই ল্যামডা, আমাদের ছিল পাই এক্স বাই ল্যামডা। এখান থেকে আমি 2 পাই বাই ল্যামডাকে আলাদা করব। 2 পাই বাই ল্যামডাকে আলাদা করতে গেলে একটু আগে আমরা শিখেছি এইটাকে কি করবা, এইটা দিয়ে ভাগ করবা। তাহলে আমরা যদি ভাগ করি যে পাই এক্স বাই ল্যামডাকে যদি আমরা 2 পাই বাই ল্যামডা দিয়ে ভাগ করি কি হয়, এটা ল্যামডা ল্যামডা কাটাকাটি, হ্যাঁ, পাই এক্স আর 2 পাই যদি আমরা ভাগ করে ফেলি, পাই এক্স ভাগ 2 পাই কাটাকাটি করলে x বাই 2 আসে, টানটানা হয়ে গেল এই যে x বাই 2। আচ্ছা, এখন তাহলে তুমি বুঝতে পারছো যে আসলে আমাদের ইকুয়েশনটা আসলে কিন্তু t এর জন্য, এই যে t এর জন্য ইকুয়েশন। আচ্ছা, এখন আর এই পুরো পার্টটুকু কি আমাদের কনস্ট্যান্ট? হ্যাঁ, এই পুরো, আচ্ছা একটা a ছিল, তো আমাদের তাহলে y ইকুয়াল টু তাহলে কত আসতেছে, এই পুরোটা যেহেতু কনস্ট্যান্ট, এটাকে আমি নতুন একটা জিনিস ধরলাম, a প্রাইম ধরলাম। এখন তোমরা বলতে পারো কেন ভাই a প্রাইম বলছেন, বুঝাচ্ছি। এটা ধরার কারণ হচ্ছে আমরা ইকুয়েশনটা সব সময় একটা বিস্তার আকারে লিখবো যেটা একটা কনস্ট্যান্ট হবে। খেয়াল করে দেখো, এটা একটা কনস্ট্যান্ট। কেন কনস্ট্যান্ট কেমনে বুঝবা, টি নাই, টি থাকলে সেটা কনস্ট্যান্ট থাকে না। আর এটাকে একটা ফাংশন, এটা একটা ফাংশন, ঠিক আছে? আমাদের y1 তো এরকমই ছিল, এই যে a sin কি ছিল bt, এই দেখো এটা ছিল একটা কনস্ট্যান্ট আর এটা ছিল একটা ফাংশন। আবার y2 তো সেম ছিল, a sin bt প্লাস x, এটা ছিল একটা কনস্ট্যান্ট, এটা ছিল একটা ফাংশন। সো সকল কিছু সেম ভাবে লিখতে হবে, প্রথমে থাকবে কনস্ট্যান্ট, তারপরে থাকবে ফাংশন। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এখন বিস্তার নিয়ে কাজ করবো যে কোনো একটা তরঙ্গের মানে সেটা ম্যাক্সিমাম ভ্যালু হয় নাকি মিনিমাম ভ্যালু হয়, দ্যাট ইজ অনলি ডিপেন্ডেন্ট অন এই কনস্ট্যান্ট ভ্যালুটা, এটার উপর ডিপেন্ডেন্ট না। একটা তরঙ্গ মানে উপর দিকে কত বড় হয় সেটা কিসের উপর ডিপেন্ডেন্ট, তার বিস্তারের উপর ডিপেন্ডেন্ট। এটা কারণটা কি, এটা কারণটা হচ্ছে যে খেয়াল করে দেখো, আমরা যখন একটা তরঙ্গ শিখছি, ইকুয়েশন শিখছি যে y ইকুয়াল টু a sin 2 পাই বাই ল্যামডা ইনটু vt, এই যে a, এটার মানে হচ্ছে বিস্তার, এবং বিস্তারের সংজ্ঞাটাই হচ্ছে এরকম, একটা তরঙ্গ উপরে যতখানি উঠে সেটাই তার বিস্তার। তাহলে এখান থেকে এতটুকু হচ্ছে a, আর এখান থেকে এতটুকু হচ্ছে মাইনাস a। এখন তরঙ্গ যদি আরো বড় হয় তাহলে এর মানও বড় হয়ে যাবে, তাহলে আমরা বলতে পারতেছি তরঙ্গের শেপটা এটা উপর নিচে কতখানি হবে, দ্যাট ইজ অনলি ডিপেন্ডেন্ট অন এই কনস্ট্যান্ট পার্টটুকু। সো আমরা এখন কাজ করব শুধুমাত্র কনস্ট্যান্ট পার্টটুকু নিয়ে। আমাকে এখন আরেকবার এনশিওর করো বুঝছো কিনা। আচ্ছা, সোহেল রানা বলছে ক্লিয়ার। আর কি কি একটু দ্রুত একটু কষ্ট করে কমেন্টটা করে ফেলো। নয়ন বলছে ক্লিয়ার, আচ্ছা গুড। তাহলে আমাদের শুধু কনস্ট্যান্ট নিয়ে আমরা কাজ করবো, রাইট? আমরা শুধু কনস্ট্যান্টটা নিয়ে আমরা কাজ করবো, মিথিও বুঝতে পারছি। আচ্ছা ওকে, আমরা তাহলে কনস্ট্যান্টটুকু নিয়ে কাজ করবো। এখন আমরা দেখবো যে কোথায় কোথায় আমাদের উজ্জ্বল আলো পাবো এবং কোথায় কোথায় আমরা অন্ধকার আলো পাবো। আমাদের মেইন পয়েন্ট কি ছিল, আমাদের মেইন পয়েন্ট ছিল ব্যতিচার। ব্যতিচারের ক্ষেত্রে বলছিলাম না, তরঙ্গের উপরিপাতন হয়, উপরিপাতন হওয়ার ফলে ওই যে একটা পর্দা থাকে, ওই পর্দাতে কোথাও কোথাও উজ্জ্বল আলো হয় এবং কোথাও কোথাও অনুজ্জ্বল হয়। আমরা দুটো কন্ডিশন আমরা ম্যাথমেটিক্যালি আমরা প্রুফ করব যে কোথায় কোথায় উজ্জ্বল হয়। তো চলো আমরা আবার চিত্রে চলে যাই, তো চিত্রে আসলে কি ছিল খেয়াল করে দেখো, যদি আমি উৎসটা আরেকবার আঁকি, এটা ছিল আমাদের মেইন সোর্স, ওকে। তারপরে এই যে আমাদের এরকম ছিল, পরে আমি এখানে একটা ফুটা করে দিলাম, এখানে একটা ফুটা করে দিলাম, আর এটা হচ্ছে মিডল পয়েন্ট। তো এখানে আমাদের পর্দা, এখানে আমাদের পি বিন্দু, এটা হচ্ছে আমার S1, এটা আমার S2, ওকে। তো এখান থেকে আমরা যদি দূরত্বটা যদি আমরা যোগ করি S1, এটা আমরা পাবো, এটা কি S1P, এখান থেকে এই দূরত্বটা কত S1P, আর এইখান থেকে দূরত্বটা কত S2P। এটার মধ্যে কি S2P টা বড় না, তাহলে আমরা যদি আমরা যদি পথ পার্থক্য বলি সমসংখ্যক কত হবে, এইটা মাইনাস এইটা, এটা হচ্ছে আমাদের পথ পার্থক্য। আচ্ছা
এখন খেয়াল করে দেখো এই বিন্দুটাতে যে সে আসবে আর আমাদের এটা ছিল মিডল পয়েন্ট, বলছিলাম এটা ডট 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 দিয়ে লিখবা, এটা আমাদের মিডল পয়েন্ট। এখন আমরা কোনো জায়গায় দেখা যাবে যে আমাদের অনেক বড় আমরা পিক পেয়ে যাচ্ছি। কারণ কি, দুটা তরঙ্গ যখন পিক হইতে হয় তখন দুইটা সমদশায় হইতে হয়। সমদশার মিনিংটা একটু বুঝাই তোমাদেরকে। ধরা যাক এই যে একটা তরঙ্গ, হ্যাঁ, এটা মান হচ্ছে +1, এটা মান হচ্ছে -1, এটা হচ্ছে তরঙ্গের নাম দিলাম y1, আরেকটা তরঙ্গ দিলাম পুরো সেম টাইপের আরেকটা তরঙ্গ। এরকম যদি হয়, তোমাকে যদি বলি আমাকে এখন দুটা তরঙ্গ যোগ করে দাও, পারবা না? অবশ্যই পারবা। কিভাবে যোগ করবা খেয়াল করে দেখো, তুমি ডট ডট লাইন টানো, ডট ডট লাইন টানো, আরো কয়েকটা লাইন টানো, যাও আরো কয়েকটা লাইন টেনে নাও। তো চলো আমরা শুরু করি। এটা হবে আমাদের যোগফল y = y1 + y2, আমরা যোগ করব। তো প্রথম বিন্দুটা কি 0 বিন্দু, এটাও কি প্রথম বিন্দু 0 বিন্দু, এটাও কি 0 বিন্দু, এটা হবে কি আমাদের যোগফল। তো যোগফলটা কিভাবে করে, y1 এর সাথে আমরা y2 যোগ করব। তো আমরা এই বরাবর t, আমরা প্রথমে t = 0 এর জন্য দেখব আমাদের y এর মানটা কত হয়। t = 0 তে y1 এর মান কত, 0, এই যে এটা 0 বসালাম, 0, এই যে y1 এর মানটা 0 বসালাম, এখানে লিখি y এর মান 0। হ্যাঁ, t = 0 তে y2 এর মান কত, y2 এর মান হলো 0, তাহলে 0 বসালাম, তাহলে 0 + 0 করলে কত, 0 হয়। তাহলে আমরা সিদ্ধান্তে উপনীত হতে পারলাম যে t = 0 তে y এর মান 0, তাহলে y আমরা একটা ফুটা দিয়ে দিলাম। ক্লিয়ার? ওকে। এরপরে এখানটা আসো, 90 ডিগ্রিতে আসো। এটা কি 90 ডিগ্রি না? তো 90 ডিগ্রিতে, হ্যাঁ 90 ডিগ্রিতে আমার ভ্যালু কত, 1 না? তাহলে y1 এর মান কত, 1। তারপরে y2 এর মান কত, ওর মান তো 1, তাহলে দুটো যোগ করলে কত হয়ে যাবে, 2 হয়ে যাচ্ছে না এখন? তাহলে আমাদের ওয়াইটা, আমাদের নতুন যে ওয়াইটা, দুটো যোগ করার পর ওয়াইটা এটা 2 হয়ে যাবে, অর্থাৎ এটা যতখানি উঁচা ছিল এটা আরো ডাবল উঁচা হয়ে যাবে। তাহলে এইটা ডাবল উঁচা হয়ে গেলে এইটা এইরকম হয়। এখন কথা হলো হইছে যে এটা কোথায় গিয়ে থামবে, এখানে গিয়ে থামবে। এটা কারণ হলো এইটা যে ডট ডট লাইন টানছি না, ডট ডট লাইনের এই পয়েন্টটাই তো সে ম্যাক্সিমাম পয়েন্ট। তাহলে আমি ডট ডট লাইন দিয়ে যখন টানবো, আগে আমি লাইন টানছি, আগে লাইন টেনে এমন ভাবে উপরে নিব যাতে এখানে গিয়ে সে ইন্টারসেক্ট করে। তারপর এই পয়েন্টটাতে আবার আসো, এই পয়েন্ট আসলে কোন পয়েন্টটা, 180 ডিগ্রি পয়েন্ট, তোমরা তো জানো এটা 180 ডিগ্রি। 180 ডিগ্রির ক্ষেত্রে 180 ডিগ্রির ক্ষেত্রে আমাদের ভ্যালুগুলো দেখো, y1 এর মান কত, 0 না? এটা তো 0, এই যে এই পয়েন্টটাতে ওর মানটা 0, এই পয়েন্টে তোর মান 0, তাহলে 0 এর সাথে যদি আমরা 0 যোগ করি আমাদের কত হবে, 0 হবে। সো আমাদের 180 ডিগ্রিতে আমাদের y মানটা 0 হবে। 180 ডিগ্রি কোনটা দেখো তো, এটা আমাদের 180 না, এটা আমাদের 90 ছিল, এটা আমাদের 180 ছিল, তাহলে এই মানটা 0, তাহলে নিশ্চয়ই শেপটা এভাবে নিচে নামবে। ওকে, দেখতে পেতেছো তো, তাই না? হ্যাঁ। এরপরেরটা আসো, এরপরে হলো এই বিন্দুটা আসো, এটা কত, 270 ডিগ্রি। 270 ডিগ্রি তোর মান কত দেখো তো, 270 ডিগ্রির মান কত, -1 না? এটা তোর মান না, এটা জাস্ট এই বরাবর আর কি, ওর মান তো এখানটাতে, তাই না? তাহলে ওর মান কত, -1। তাইলে আমরা যদি দুটো যদি যোগ করি, -1 এর সাথে আমরা -1 যোগ করি কত হবে, -2 হবে। সো আমাদের বুঝতে পারবে 270 ডিগ্রিতে এটা কোথায় চলে যাবে, -2 তে চলে যাবে। তো -2 তে চলে গেলে এইরকম হবে। এরপরে আসে 360 ডিগ্রি। 360 ডিগ্রি তোর মান কত, 0। তারপর এখানেও 360 ডিগ্রি তোর মান কত, 0, কারণ এটা x অক্ষে, আমাদের x অক্ষে y এর মান 0। তাহলে আমরা এখানেও বলতে পারি 360 ডিগ্রির ক্ষেত্রে 0 + 0 করলে তো 0ই হয়। তাহলে 360 ডিগ্রি কোথায়, এই যে এটা ছিল এখানে, এটা ছিল এখানে, এটা ছিল এখানে, তাহলে এখানটাতে হবে। তাহলে এটা আবার এখানে হয়ে যাবে। তার মানে সহজ বাংলা ভাষায় আমরা বলতে পারি যে এই একটা ওয়েভ আর এই একটা ওয়েভ, সেম ওয়েভ যদি আমরা যোগ করি, দেখতে একই রকম ওয়েভকে যদি আমরা যোগ করি তাহলে সেটা আসলে ডাবল হয়ে যায়, এইরকম ডাবল হয়ে যায়। শেষ। এটা গেল আমাদের তরঙ্গের উপরিপাতনের ম্যাক্সিমাম ভ্যালু। তোমরাই বলো এর চাইতে বড় ভ্যালু কি হতে পারে? সম্ভব না। 1 আর 1 যোগ করলে হাইস্ট 2 হতে পারে। আমার কথা কি ক্লিয়ার? 2 এর বেশি তো হতে পারবে না। আচ্ছা, এখন আমরা আসি মিনিমাম ভ্যালুতে। এখন আমরা আসবো মিনিমাম ভ্যালু। মিনিমাম ভ্যালু তখনই পসিবল যখন দুটা তরঙ্গ উল্টা থাকবে। যখন দুটা তরঙ্গ উল্টা থাকবে তখন হয়ে যাবে সেটা মিনিমাম ভ্যালু। আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরা যাক এই একটা তরঙ্গ, এই একটা তরঙ্গ, হ্যাঁ। তো এখন আমি এটার নাম দিলাম y1, আরেকটা তরঙ্গ আমি দিব, এইভাবে অবশ্য ডট ডট লাইন টেনে নিব আগে। আরেকটা তরঙ্গ উল্টা তরঙ্গ দিব, উল্টা এইরকম। এখন যদি তোমাকে বলি দুটো আমাকে যোগ করে দাও, এইটার ভ্যালু হচ্ছে +1, এই বরাবর ভ্যালু হচ্ছে -1, এই বরাবর ভ্যালু হচ্ছে +1, এই বরাবর ভ্যালু হচ্ছে -1, ঠিক আছে? এরপর আমরা y আনবো। তো সূত্র কি, y = y1 + y2, দুটো আমরা যোগ করব। তো 0 বিন্দুর জন্য আগে আমরা আঁকি, ঠিক আছে? এটা আমরা গ্রাফ আঁকবো। দেখেন গ্রাফ, এটা কি 0 বিন্দু। তো 0 বিন্দুর জন্য আমরা কি বলতে পারি, y1 এর মান কত, y1 এর মান কত, খেয়াল করে দেখো 0, এবং y2 এর মান কত, 0। মানে আমরা সেম বিন্দু দুই জায়গায় নিব, নিয়ে যোগ করে দিব। তো ওর মান 0, ওর মান 0, তার মানে আমাদের নতুনটার মান হবে 0। তাহলে এখানে আমরা 0 পয়েন্ট দিলাম। এরপরে আরো ডট ডট লাইনটা নিই। এটা কি 90 ডিগ্রি না? এটা কি 90 ডিগ্রির জন্য, 90 ডিগ্রি তোর ভ্যালু কত, +1। 90 ডিগ্রিতে ওর ভ্যালু হচ্ছে +1।
এরপর এইটাতে আসো, দ্বিতীয় গ্রাফে আসো, দ্বিতীয় গ্রাফে 90 ডিগ্রি হচ্ছে এই পয়েন্টটা, তো এই পয়েন্ট কোথায় গিয়ে বলছে দেখো তো, এখানে না, তাহলে ওর ভ্যালু কত -1, তাহলে এখানে কত হবে -1, তো +1 আর -1 যোগ করলে কত হয় 0 হয়, তাহলে আমাদের দ্বিতীয় যে 90 ডিগ্রি ভ্যালুটা এখানেও 0 হবে। এরপরে আসো 180 ডিগ্রি, y = y1 + y2, 180 ডিগ্রি, 180 ডিগ্রি কোনটা, এটা এখানে 180 ডিগ্রি মানে এখানে 180 ডিগ্রি তোর মান কত 0 0, 180 ডিগ্রি তোর মান কত 0 0, তাহলে 0 এর সাথে 0 যোগ করলে কত 0ই তো হয়, তাহলে আমরা বলতে পারি এখানেও এটার মানটা 0 হবে। আর কি অদ্ভুত ব্যাপার, খালি 0 আসতেছে কেন। পরেরটা আসো 270 ডিগ্রিতে আসো, 270 ডিগ্রি তোর মান কত -1, হ্যাঁ 270 ডিগ্রি তোর মানটা হবে -1, এবং y2 এর মানটা কত দেখো তো +1, তো -1 +1 করলে কত হয় 0 হয়, তাহলে আমরা বলতে পারি 270 ডিগ্রি তোর মানটা 0। আর অদ্ভুত ব্যাপার, সব 0 আসতেছে। লাস্ট পয়েন্ট, এটা হলো আমাদের শেষ। y1 এর ক্ষেত্রে 360 ডিগ্রির ক্ষেত্রে y1 এর মান হতেছে 0 আর y2 এর মানও দেখো 0, তাহলে আমরা বলতে পারি আবারও 0 আসতেছে। সো আসলে এইটা আসলে তরঙ্গটা উপরিপাতন হয়েছে, এটা একটার উপর এমন ভাবে উপরিপাতন হয়েছে একটার উল্টা, মানে +1 এই বরাবর +1 হইলে এই বরাবর -1, তাই +1 -1 0 হয়ে গেছে। আবার এই বরাবর -1 হইলে খেয়াল করো, এই বরাবর -1 হলে এই বরাবর +1, দুটো পরস্পরকে প্রশমিত করে ফেলছে। সরল বাংলা ভাষায় এই দুটো তরঙ্গ একটা উল্টা হওয়ার কারণে লাইক এরকম, এই যে এইটা যাচ্ছে এরকম, আবার এইটা যাচ্ছে এরকম, দুটো পরস্পরকে প্রশমিত করে ফেলছে। তোমাদের কি ইয়া পড়াইছিলাম না, মনে করে দেখো, কাজ শক্তি ক্ষমতা চ্যাপ্টারে স্প্রিং এর গতি শক্তি বিভব শক্তি একটা গ্রাফ শিখাইছি না, মনে করে দেখো, ওইখানে এই দুইটা এইভাবে যোগ করে দেখাইছিলাম না, গ্রাফ দিয়ে তখন যোগ করে দেখেনি, তখন ম্যাথমেটিক্যালি এই যে sin স্কয়ার a cos স্কয়ার এই যোগ করে দেখাইছে, মনে করো ½ k² sin স্কয়ার, হ্যাঁ ওটাতে যোগ করে দেখাইছিলাম, তখন কি ছিল ফিক্সড একটা ভ্যালু আসছিল, এখানে আমাদের প্রত্যেকটাতে একটা ফিক্সড ভ্যালু আসতেছে 0। তো এখন তাহলে আমরা এই সিদ্ধান্ত হইতে পারতেছি যে আসলে দুটা তরঙ্গের ক্ষেত্রে যখন আমরা যোগ করবো এটা ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে আবার মিনিমাম ভ্যালু হতে পারে, আমাদের টার্গেট হলো ওই ভ্যালুগুলা নির্ণয় করা। তোমরা কমেন্টে বলো বুঝছো কিনা, আমি একটু পানি খেয়ে। আচ্ছা দিশা ফারিয়া বলতেছে নিম্ন মানের ক্ষেত্রে সেকেন্ড গ্রাফটা চেঞ্জ হইলো কেন? আসিফ আল মাহফুজ বলছে ভাইয়া লাস্টেরটা আরেকটু বুঝান। আচ্ছা আগে দিশা ফারিয়া প্রশ্নের উত্তর দেই, নিম্ন মানের ক্ষেত্রে সেকেন্ড গ্রাফটা কেন চেঞ্জ হইছে? আচ্ছা আসলে গ্রাফটা, আচ্ছা এটা সম্পর্কে বলতেছি, দাঁড়াও দেখাই, খেয়াল করে দেখো, এইখানে যারা মিলিত হইতাছে ওরা সবসময় যে একই রকম ভাবে মিলিত হবে এমন তো কোনো কথা নাই। এই যে খেয়াল করো, ও যখন মিলিত হইতেছে ওর সাথে একটা বিন্দুতে, আবার ও যখন মিলিত হইতেছে ওর সাথে দেখো আরেকটা বিন্দুতে, ভিন্ন একটা বিন্দুতে, তার মানে ও তো তরঙ্গ ছড়াইতেছে, তরঙ্গ যে ছড়াচ্ছে এমন ভাবে ছড়াচ্ছে, একবার একটার ম্যাক্সিমামের সাথে মিলিত হইতেছে আরেকটা মিনিমামের সাথে মিলিত হচ্ছে। আমি অন্যভাবে একটা এক্সাম্পল দিই, দাঁড়াও কিভাবে এক্সাম্পল দিব একটু ভাবি, মানে সহজ বাংলা ভাষা বাচ্চাদের মতো। আচ্ছা আমার মাথায় একটা আইডিয়া আসছে, সেটা হলো ধরো তুমি বাচ্চাদের ওই যে পিং পং বলগুলো আছে না, মানে কি বলে রাবারের বলগুলো, এমনি যখন মারো তখন কি হয় ড্রপ খায় উপরে উঠে, তাই না? আচ্ছা এখন মনে করো তুমি একটা বল নিয়ে এভাবে ড্রপ খাচ্ছ, আর তোমার আরেকটা ফ্রেন্ড আরেকটা বল নিয়ে এরকম ড্রপ খাওয়াচ্ছে। এখন না তুমি 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 দুইটা বল নিছো, তুমি দুইটা বল নিয়ে এভাবে ড্রপ খাওয়াচ্ছ। এখন একটা বলকে তুমি মারছিলে এইখান থেকে, আরেকটা বলকে মারছো আরেকটু উপরের থেকে। খেয়াল করে দেখো, একটা বলকে মারছো এইখান থেকে, একটা বলকে মারছো উপরের থেকে, তুমি কিন্তু দুইটা ছাড়ছো একই পয়েন্টে, তখন কি হয় বলো দেখি? এই যে একটা রাবারের বল এমনি ছাড়লা আর আরেকটু পরে এখানে আরেকটা ছাড়লা, তখন কি ঘটনা ঘটবে? ওরা তো মিলিত হবে। এখন মিলিতরে যেটা হবে খেয়াল করে দেখো, এই মিলিতটা তো এক এক সময় এক এক রকম হবে, কারণ যেটাকে উপর থেকে ছাড়ছো ওর তো বিভব শক্তিটা বেশি, ওই বিভব শক্তি বেশি হওয়ার কারণে
ও যতখানি উপরে উঠবে, যে নিচের থেকে ছাড়ছো বা ড্রপ খাওয়ার পর ও তো ততখানি উপরে উঠবে না, তখন দেখা যাবে ওরা দুই মিলিত হচ্ছে, বাট একটু পর পর এক একটা এক এক সঙ্গে মিলিত হচ্ছে। হ্যাঁ, তবে ব্যাপারটা আসলে কি দাঁড়াচ্ছে, ব্যাপারটা আসলে দাঁড়াচ্ছে যে ওদের মিলিত পয়েন্টটা অনেক উপরেও হতে পারে আবার অনেক নিচেও হতে পারে, দুইটা যে কোনোটাই হতে পারে। এখানেও তরঙ্গের সেম ঘটনা, যে তরঙ্গ যখন যায় তখন একটা একটার সাথে মিলিত হবে। এখন কোন তরঙ্গ কোনটার সাথে কিভাবে মিলিত হবে আমাদের কোনো আইডিয়া নাই। আইডিয়া নাই দেখে আমরা সব ধরনের কম্বিনেশন চেক করব। দিশা ফারিয়ার প্রশ্নটা আনসার হবে এরকম যে আমরা সব ধরনের তরঙ্গ দিয়ে আমরা যোগ করে দেখব আসলে কিরকম হয়। এটা হচ্ছে একটা এক্সাম্পল, তোমাকে আমি দেখাইলাম যে এইটার সাথে এইটার উল্টাটা যোগ করলে কিরকম হয়, সেটা তোমাকে দেখাইলাম। এটার সাথে এটার উল্টাটা যোগ করলে কিরকম হয়, মানে একটা তরঙ্গকে তার বিপরীত তরঙ্গের সাথে যদি আমরা যোগ করি তাহলে তার চেহারাটা কিরকম হয় সেটা আমি দেখাইলাম। এটা এখানেও এই সেম ঘটনা ঘটবে। এখানে মনে করো একটা বিন্দু সে এখানে আরেকটার সাথে মিলিত হইলো, এখন দুইটার ফেজ মানে তো বুঝো, ফেজ মানে হচ্ছে যে প্লাস যে পার্টটুকু থাকে। এখন দুইজনের যে ফেজটা যদি সমান হয় তখন সেক্ষেত্রে কি ঘটনা ঘটে, তখন যে ডাবল হয়ে যায়। আর যদি দুইটা যদি বিপরীত ফেজের হয়, বিপরীত ফেজ মানে কি একটা যদি এরকম হয় আরেকটা হবে এরকম, তার মানে আমাকে দুইটা নিয়ে অ্যানালাইসিস করতে হবে। দিশা ফারিকে এখন বুঝছো, মানে আমাদের দুই রকম নিয়ে আলোচনা করতে হবে, একটা হলো সেম নিয়ে আর একটা হচ্ছে বিপরীত নিয়ে। একটু আগে আমি যখন দেখাইছি সেটা ছিল সেম, তখন বড় হয়ে গেছিল, আর এখন যেটা দেখালাম সেটা হলো তোমার কি বিপরীতটা নিয়ে। এবং এটা কি দেখা গেল সেটা দুইটা মিলে একটা একটা উল্টা, তো এই জন্য প্রত্যেকবার জিরো হয়ে যাচ্ছে। যেগুলোতে আমরা জিরো পাবো সেটাই হচ্ছে আমাদের অন্ধকার বিন্দু, আর যেগুলোতে আমরা প্লাস পাবো +2 পাবো সেইটাই হচ্ছে আমাদের উজ্জ্বল বিন্দু। আর আসিফ আল মাহফুজ বলছে এটা আরেকবার বুঝাইতে, আমি আরেকবার বুঝাচ্ছি। দেখি আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ইয়া বলতেছে কি ব্রেক দিব কিনা। আমি ভাবছিলাম আজকে ক্লাসটা লেংদি করবো না, কিন্তু আজকে ক্লাসটা লেংদি হয়ে যাচ্ছে। এটা কারণ হলো আমি মাঝখানে তোমাদের হচ্ছে 10 মিনিট হচ্ছে ডিউ নিয়ে আলোচনা করছি, আবার 10 মিনিট হলো তোমাদের ওই যে কজ দিয়ে করে ফেলছিলাম, প্রায় 20-25 মিনিট আমার হচ্ছে এক্সট্রা চলে গেছে। দ্যাটস ওয়াই আমি আজকে ব্রেক দিব। আজকে ক্লাসটা লং হবে, আমি এই আসিফ যে প্রশ্নটা করলো এটা বুঝাই আমি একটা ব্রেক দিব, ব্রেক দিয়ে আমরা আবার ক্লাসে আসবো। ঠিক আছে? তো আসিফ তাহলে এটা আমি আরেকবার বুঝাই, খেয়াল করে দেখো। এই হচ্ছে আমাদের একটা তরঙ্গ। একটু আগে দিশাকে যেটা বলতেছিলাম যে আমাদের ভিন্নটা নিয়ে আমরা আলোচনা করতেছি। এই দেখো এই বরাবর ডট 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 লাইন টানবা, ঠিক আছে? আচ্ছা, মনে হয় নিচে জায়গা হবে না, আমি একটু উপরে আঁকি। এই হচ্ছে আমাদের তরঙ্গ, আর এই হচ্ছে আমাদের বিপরীত তরঙ্গ। হ্যাঁ, এখন আমি চাচ্ছি কি দুইটা যোগ করব, আমি চাচ্ছি হলো এই দুইটা যোগ করব। তো আমি যদি দুইটা যোগ করতে চাই আমি কি কাজ করব দেখো তো, এটা হচ্ছে 0 বিন্দু, এটা হচ্ছে 0 বিন্দু, এটা হচ্ছে y1, এটা হচ্ছে y2। তাহলে দুটো যোগ করলে কত হবে? y = y1 + y2। তো 0 বিন্দুতে এটা হচ্ছে আমাদের নতুন তরঙ্গ, এই যে নতুন তরঙ্গ এইটা। তো আমাদের নতুন তরঙ্গের y1 এর মান কত? 0, y2 এর মান কত? 0। এটা কি x অক্ষ না? এটা তো 0 বিন্দু, এটা তো জানো এই অক্ষ প্রত্যেকটার মান 0। তাহলে আমরা কি বলতে পারি 0 + 0 = 0 হবে। তাহলে এখানে এটা হবে। এবং 90 ডিগ্রিতে আসো, 90 ডিগ্রিতে মান কত? +1। আর 90 ডিগ্রিতে এই যে এটা হচ্ছে 90 ডিগ্রির বিন্দু, কত? -1। তাহলে 90 ডিগ্রিতে ভ্যালুটা কত হইতাছে? +1 -1, ঠিক আছে? কত হবে? 0 হবে। তাইলে এটা এই যে 90 ডিগ্রিতে ডট ডট লাইন টানো, এই যে এখানেও 0। এরপর আসে 180 ডিগ্রি, 180 ডিগ্রি ওর মান কত? 0, ওর মান কত? 0। তাহলে 0 0 যোগ করো, 180 ডিগ্রিতেও 0। এবার 270 ডিগ্রিতে আসো, 270 ডিগ্রি তো চিনো, 90 ডিগ্রি পরপর তো চিনো নাকি? এটা চিনে দিতে হবে, এই যে এটা 90 90 90 90 করে আগাবা। এবার 270 এর মান কত? -1, কিন্তু ওর মান কত? +1, মানে একটা উল্টা হবে আর কি। তাহলে -1 +1 মিলে আবার 270 ডিগ্রিতে এটা 0 হয়ে যাবে। এরপর সর্বশেষ বিন্দুতে আসো, 360 ডিগ্রিতে ওর মান কত? এটা x অক্ষ না? x অক্ষ তোর মান 0, এটাও তো দেখো x অক্ষ না? x অক্ষের মান 0, তাহলে 0 0 যোগ করলে আবার 0 হয়। সো আসলে এটা আসলে অন্ধকার বিন্দু, ঠিক আছে? তো আমি একটা ব্রেক নিচ্ছি। এখন বাজে হলো 27, তাহলে আমরা 540 এ আসবো। আচ্ছা, এখন 8 জন হয়ে গেছে, গুড। তোমরা 9 জনের মতো ছিল, আরেকজন মনে হয় মিসিং, আরেকজন আসা করবে। আমি এই ফাঁকে শুরু করে ফেলতেছি।
দেখো তাহলে ওই যে ইকুয়েশনটাতে আমি ছিলাম ওই ইকুয়েশন থেকে তাকাও, আমি বলছিলাম আমরা হইতেছে কনস্ট্যান্ট নিয়ে কাজ করব, কারণ এটা আসলে কতখানি উঁচু কতখানি নিচু এটা ডিপেন্ড করতেছে যে আমাদের কনস্ট্যান্ট ভ্যালুটা বা বিস্তারের উপর ডিপেন্ডেন্ট। তো আমরা এই বিস্তার নিয়ে এখন কাজ করব। বিস্তারের পার্টের দিকে যদি তাকাও, এই যে cos πx বাই ল্যামডা এটা যখন ম্যাক্সিমাম হবে, এই যে cos πx বাই ল্যামডা সর্বোচ্চ হলে আমরা কি বিন্দু পাবো? আমরা উজ্জ্বল বিন্দু পাবো। ঠিক আছে, আরেকটা কথা লিখতে পারি, cos πx বাই ল্যামডা সর্বনিম্ন হলে আমরা কি বিন্দু পাবো? অন্ধকার বিন্দু পাবো। ওকে, আচ্ছা এটাকে আবার এটা বলা হয়, এটাকে গঠনমূলক বলা হয়। ওই গঠনমূলক ব্যতিচার আছে না, ওই গঠনমূলক। আর এটাকে বলে ধ্বংসাত্মক। এই নামগুলো একটু মনে রেখো, গঠনমূলক আর ধ্বংসাত্মক। এখন আমরা দেখব কখন এতবার ভুল করতেছি কেন একটা বার। আচ্ছা দেখো কখন এটা ম্যাক্সিমাম হবে, cos πx বাই ল্যামডা এটা যদি আমরা ম্যাক্সিমাম করতে চাই, আমরা জানি cos এর ম্যাক্সিমাম ভ্যালু কত? +1, তাই না? আচ্ছা এখন cos এর মান কখন +1 হয় বলো দেখি, cos এর মানটা কখন +1 হয় তোমরা কি বলতে পারবা? আমরা যদি cos 0 এর মান হইতেছে কি +1, আমি তোমাদের বলছি মুখস্থ রাখবা না, তোমরা গ্রাফ দেখা এটা করবা। এই যে গ্রাফের মধ্যে যদি আমরা cos এর গ্রাফ আঁকি, যে cos এর গ্রাফটা আসলে এইভাবে যেতে থাকে, তো 90 ডিগ্রির মানটা cos 0 ডিগ্রির মানটা হইতেছে ম্যাক্সিমাম। দেখো cos 0 ডিগ্রির মানটা ম্যাক্সিমাম, ঠিক আছে? এটা হইতেছে 90 ডিগ্রির মানটা 0, এই যে cos 0 এর মানটা 1, cos 90 এর মানটা 0, পরে 180 মান কত? -1, cos 180 এর মানটা হইতেছে -1, তারপরে cos 270 মানটা আবার কত? 0, তারপরে cos 270 পরে কত আসছে? 360 এর মান আবার +1। দেখছো এই যে এটা +1 একটা পাইলাম, এটা একটা পাইলাম, তার মানে কত ডিগ্রি পর পর cos রিপিট হয়? 360 ডিগ্রি পর পর। 360 ডিগ্রি পর পর আমরা ম্যাক্সিমামটা পাচ্ছি। 360 ডিগ্রিকে আমরা প্রকাশ করতে পারি 2π দিয়ে, ঠিক আছে? আচ্ছা তারপরে আমরা বলতে পারি আমরা 0 তে আমরা ম্যাক্সিমাম ভ্যালু পাবো, আবার 2π এ ম্যাক্সিমাম ভ্যালু পাবো, এইভাবে আর কি। তাহলে আমরা এইভাবে লিখতে পারি cos সেটা 0 হতে পারে, 2π হতে পারে, 4π হতে পারে, মানে 2π পর পর আমরা ম্যাক্সিমাম ভ্যালু পাবো। এটা তো গ্রাফ থেকে আমি প্রমাণ করে দিলাম, 2π পর পর সেটা ম্যাক্সিমাম ভ্যালু হবে, ঠিক আছে? তাহলে আমরা এইভাবে লিখতে পারি πx বাই ল্যামডা এর মান কত হবে? 0, 2π, 4π। তার মানে এটা আসলে কত চলে যাবে? এটা হইতাছে তোমার জোড় সংখ্যক হচ্ছে, আমাদের পাই এর জোড় সংখ্যক আমরা পাচ্ছি। আচ্ছা এখন এই পাশ কিন্তু আসলে পাইগুলো কিন্তু কাটাকাটি যাবে। দেখো এখানে পাই আছে, এখানে পাই আছে। আমি যদি তোমাদেরকে ছোট্ট করে যদি একটুখানি বুঝাই, একটা নিয়ে যদি আমরা কাজ করি, এখানে x এর মান কত হয়? πx বাই ল্যামডা = 0 হলে তো আমরা তো x এর মান বের করব, তো তাহলে আমাদের x এর মানটা কত হয়? 0 হয়। ওকে, এরপর πx বাই ল্যামডার মানটা যদি আমরা 2π নেই, হ্যাঁ এটা হলে আমাদের কত হবে? খেয়াল করে দেখো তো x এর মান কত হবে? এটা এই পাশে চলে যাবে, তখন এটা ওই পাশে চলে গেলে কত হবে? 2π ল্যামডা, আর পাই তো কাটাকাটি যাবে, তখন কত আসতেছে? তখন আমাদের আসতেছে 2 ল্যামডা আসতেছে। খেয়াল করো x এর মান কত আসতেছে? 2 ল্যামডা আসতেছে। আচ্ছা সো পুরা জিনিসটা আমরা তাহলে বলতে পারতেছি যে 2π পর পর যেহেতু রিপিট হইতেছে, আমরা দেখব যে কোথায় কোথায় আমরা উজ্জ্বল পট্টিটা আমরা পাবো। এটাকে পট্টি বলে আর কি, অন্ধকার পট্টি, উজ্জ্বল পট্টি, এটা আমরা বলে থাকি। আমাদের সাথে এখন কয়জন যুক্ত আছে যদি একটু দেখি। তোমরা তো এতটুকু তো বুঝছো যে 0, 2π, 4π এগুলোতে হচ্ছে আমরা উজ্জ্বল গুলো পাচ্ছি। আমাদের সাথে এখন কয়জন? হাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি 7 জনকে নিয়ে আগাইতে হবে, আর কি করা। ঠিক আছে, তো তোমরা তো এটা বুঝে ফেললা যে আসলে এখানটাতে পুরাটা আসলে কিভাবে আগাচ্ছি, এটা তোমরা আসলে পুরোটা বুঝে ফেলছো। আচ্ছা এখন ধ্বংসাত্মকের ক্ষেত্রে যে যে ঘটনাগুলো ঘটে থাকে, ধ্বংসাত্মকের ক্ষেত্রে আমি ওই যে তোমাদের না প্রমাণ দিলাম, ওই যে 0 হয়ে যায়, একটা একটাকে প্রশমিত করে ফেলে। হ্যাঁ ধ্বংসাত্মকের ক্ষেত্রে দেখাই, ধ্বংসাত্মক এরা মনে রাখবা যে গঠনমূলকের ক্ষেত্রে আমাদের মানটা আমি একটা দেখাইছি +1 দিয়ে দেখাইছি, আর ধ্বংসাত্মকের ক্ষেত্রে আমরা দেখব 0, ধ্বংসাত্মকের ক্ষেত্রে আমরা দেখব 0।
তো জিরোর জন্য কখন হয় বলো দেখি? জিরোর জন্য হয় হচ্ছে গিয়ে তোমার যখন cos পাই এক্স বাই ল্যামডা এটার মানটা যখন জিরো হবে। এখন cos কত মান জিরো? cos 90 ডিগ্রি 270 ডিগ্রি, অর্থাৎ এটা 180 পর পর জিরো হয়। আমার কথা ক্লিয়ার? cos কত মান? cos পাই বাই 2 এর মান 0, আবার 3 পাই বাই 2 এর মান 0, আবার 5 পাই বাই 2 এর মানটা 0। তাহলে আমরা কি লিখতে পারি? বা পাই এক্স বাই ল্যামডা সমান সমান, ফার্স্টে পাই বাই 2 নিয়ে যদি আমরা করি, পাই পাই কাটাকাটি, তো x সমান সমান ল্যামডা বাই 2 হয়। ঠিক আছে, এটা একটা। এখন যদি এটা একটা, আমরা যদি একটু ডানে ক্যামেরা নেই, আমি আরো লিখতে পারবো। খেয়াল করে দেখো, পাই এক্স বাই ল্যামডা কে যদি আমি 3 পাই বাই 2 নিই বা পরবর্তী ভ্যালুটা নেই, তখন কত হয় দেখো তো? পাই পাই কাটাকাটি x ইকুয়াল তখন কি হয়? 3 ইনটু ল্যামডা বাই 2। ঠিক আছে, আচ্ছা পরবর্তী যদি আমরা 5 পাই বাই 2 যদি নেই, পাই এক্স বাই ল্যামডা সমান সমান 5 পাই বাই 2, তখন পাই পাই কাটাকাটি গিয়ে কি থাকবে? x ইকুয়াল টু 5 ইনটু ল্যামডা বাই 2। খেয়াল করে দেখছো, এই যে আমাদের সব বেজোড় সংখ্যা বের হইতেছে। তার মানে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি যে x ইকুয়াল টু কত হবে? ল্যামডা বাই 2 এর বেজোড় গুণিতক, বিজোড় গুণিতক। এখন বিজোড়কে আমরা কিভাবে প্রকাশ করে থাকি? ওই যে 2n + 1 দিয়ে। সো এটা আমাদের একটা আনসার। ঠিক আছে, তার মানে মনে রাখবা ধ্বংসাত্মক হওয়ার জন্য কন্ডিশন হলো x ইকুয়াল টু 2n + 1 ইনটু ল্যামডা বাই 2। এখন এই গঠনমূলকটা আমার শেষ হয় না, গঠনমূলকটা আমি +1 করছি, কিন্তু -1 তো আমার বাকি রয়ে গেল। -1 তো হচ্ছে একটা ম্যাক্সিমাম ভ্যালু, কিন্তু ওই ম্যাক্সিমামটা নিচের দিকে ম্যাক্সিমাম। আমি আবারও বলি, ধ্বংসাত্মক হইতেছে শুধু জিরো, ধ্বংসাত্মক শুধুমাত্র জিরো। জিরো মানে কি? ওর কোনো ভ্যালুই নাই, কিন্তু -1 তো একটা ভ্যালু আছে এবং সেটা ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু নিচের দিকে। ঠিক আছে, সো আমাদের -1 নিয়েও কাজ করতে হবে। এখন -1 নিয়ে কাজ আমরা চাইলে একবারে করে ফেলতে পারতাম। কোথায় করে ফেলতে পারতাম? এই যে এখানে করে ফেলতে পারতাম। এখানে +-1 দিয়ে আমরা চাইলে করে ফেলতে পারি। তো আমি তোমাদের +1 গুলো তো বুঝাইছি, এখন -1টা বুঝিয়ে দিলে তো কাজ শেষ। তো +1টা কেমনে বুঝেছিল মনে করে দেখো, ওই যে 0 360 যে 2 পাই পর পর। এখন -1টা বুঝাবো আমি। আচ্ছা -1টা আসো, -1টা কেমনে বুঝেছিলাম মনে করে দেখো, এই যে -1 ছিল কততে? 0-তে ছিল তোমার 1, 90 ডিগ্রিতে ছিল তোমার 0, তারপর 180 ডিগ্রিতে সেটা -1 ছিল, 180 ডিগ্রিতে -1। আচ্ছা, তাহলে 180 ডিগ্রিতে যেহেতু, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? এটা তো পাই পরপর, ওটা ছিল 2 পাই পরপর। খেয়াল করে দেখো, তার মানে এইখানে আমরা পাচ্ছি, আমরা -1টা ভ্যালুটা আমরা কখন পাচ্ছি? যখন 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি তো আমরা পাই লিখতে পারি। আবার যখন আমরা +1 পাইছিলাম তখন ছিল 2 পাই। মনে করে দেখো, এই যে 0-তে ছিল আমাদের +1, তারপরে এই যে আবার 360 ছিল আমাদের +1, তারপরে আমরা 2 পাই পর পর কিন্তু আমরা +1 পাচ্ছি। তার মানে আমাদের এখানে আসলে দুইটা একসাথে করতে হবে, যে -1 পাচ্ছি পাইয়ে, মানে cos পাই এর মান হইতেছে আমাদের -1, আর আমরা +1 পাচ্ছি 2 পাইয়ে। তার মানে পুরা ব্যাপারটা আসলে কি আকারে দাঁড়াচ্ছে? পুরা ব্যাপারটা দাঁড়াচ্ছে প্লাস মাইনাস আকারে। মনে থাকবে এখন? আচ্ছা, তার মানে যেহেতু প্লাস মাইনাস আকারে, একটাতে পাই একটাতে 2 পাই, তারপর যখন আবার 3 পাই যাবে তখন আমরা আবার -1 পাবো, আবার 4 পাই যাবে তখন আমরা +1 পাবো, এইভাবে চলতে থাকবে। তার মানে আমি পুরো জিনিসটা গুছাই বলি, আমাদের গঠনমূলকটা হইতেছে গিয়ে +এও 1এও সেটা গঠনমূলক, -1এও সেটা গঠনমূলক। কেন? এটা ম্যাক্সিমাম ভ্যালু, আর 0-তে সেটা ধ্বংসাত্মক। +1 হচ্ছে উপরের দিকে ম্যাক্সিমাম, -1 হচ্ছে নিচের দিকে ম্যাক্সিমাম, দুইটাতেই গঠনমূলক। ওকে, এখন আমরা দেখব +1 কোথায় আমরা পাই। +1 পাই আমরা 0-তে পাই, 2 পাইয়ে পাই, 4 পাইয়ে পাই, তার মানে সব জোড়গুলোতে পাইতেছি। আচ্ছা, এরপর -1 আমরা কোথায় কোথায় পাই বলো দেখি? -1টা আমরা পাইতেছিলাম শুধু পাইতে 180 ডিগ্রিতে। তার মানে 0 একটা পাইছিলাম, 2 পাই পাইছিলাম মাঝখানে, এখন পাই ঢুকে গেল -1এরটা। ঠিক আছে, আচ্ছা এরপর আবার আমরা নেক্সট -1 কোনটা পাই? 3 পাইতে। এরপরে নেক্সট -1 কখন পাই? 5 পাইতে। তার মানে তখন ছিল সব 0 2 পাই 4 পাই 5 পাই, আর এখন এসে পড়লো সব পাই 3 পাই 5 পাই, এগুলো এসে পড়লো। তখন ছিল 0 2 4 6, এখন হয়ে গেল কি 1 3 5 7 এগুলা। তার মানে পুরো ব্যাপারটা কি দাঁড়াইলো? আমরা পাই পরপরই আমরা আমাদের গঠনমূলকটা পাচ্ছি। এখন ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা, এই যে +-1 তো, তাহলে এখন কি হবে? এটা তখন তো ছিল শুধুমাত্র +1 দিয়ে করছিল, এর জন্য 2 পাই পর পর। এখন তো আমরা -1টা একসাথে করতেছি, এর জন্য তাইলে আমরা বলতে পারি এটা আমরা পাই পর পরই পেয়ে যাচ্ছি। কত হবে? 0 পাই, এই যে 0-তে আমরা পাইছিলাম +1, আর পাইয়ে পাইছিলাম -1, তারপরে 2 পাই পাইছিলাম +1, 3 পাই পাইছিলাম -1। বুঝছো তো পুরোটা? এরকম করে চলতে থাকবে। এরকম করে চললে তাহলে এটা তখন কি হয়ে যাবে? এটা তখন n পাই হয়ে যাবে। তাহলে আমাদের ডান পাশে কত থাকবে? আমাদের ডান পাশে থাকবে n পাই। ঠিক আছে, পাই এক্স বাই ল্যামডা সমান সমান n পাই। তখন পাই পাই কাটাকাটি, তখন আমাদের x এসে পড়বে n ল্যামডা। ওকে, তো n ল্যামডাকে আমরা এইভাবে লিখতে পারি, ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক লিখতে পারি, ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক।
এই যে যদি এটার সাথে যদি আমরা মিলে লিখি তখন আমরা দুইটা সিদ্ধান্তে আসতে পারি যে উজ্জ্বল বা গঠনমূলক হইতে হলে এটা কি হইতে হবে x জোড় গুণিতক λ/2 এর জোড় গুণিতক, আর এটার ক্ষেত্রে কি হইতে হবে x λ/2 এর বেজোড় গুণিতক। ঠিক আছে, জোড় মানে কি 2n আর বেজোড় মানে কি দেখতে পাচ্ছ তো ডানে, বেজোড় মানে কি, বেজোড় মানে হচ্ছে 2n + 1 শেষ, টানটানা হয়ে গেল। x কি 2n * λ/2, এটা কখন, যখন বলবে গঠনমূলক বা উজ্জ্বল, আর যখন বলবে ধ্বংসাত্মক বা অন্ধকার তখন কি করবা λ/2 এর বেজোড় গুণিতক দিয়ে করে ফেলবা, শেষ। আমরা এখন চলে যাব আমাদের ব্যতিচারের অঙ্কে। তো এখন পট্টি নিয়ে অনেক আলোচনা করব, সেটা হলো ওই চিত্রটার মধ্যে যে আমরা যে মেইন চিত্রটা শিখছিলাম এখান থেকে যে আলো যে ছড়াচ্ছে, এই যে আলোটা ছড়াইছিল, এখানে একটা আঁকছিলাম, এখানে একটা ফুটা করছি, এখানে একটা ফুটা করছি, এরপরে এখানে একটা মিডল পয়েন্টকে ডট 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 দিছিলাম, এখানে একটা পর্দা ছিল। ওকে, তো এখানে আমাদের একটা পি বিন্দু ছিল, তো এই যে যেখানটাতে সেটা মিলিত হইতাছে এইটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় পট্টি, এটার নাম হলো কেন্দ্রীয় পট্টি। ওকে, আচ্ছা এখন তোমাদের যে বলছিলাম আমরা যে উজ্জ্বল ডোরা পাবো অনুজ্জ্বল ডোরা পাবো, এটা হচ্ছে একটা পর পর। ঠিক আছে, কেন্দ্রীয় যেটা সেটা হচ্ছে একেবারে উজ্জ্বল, কেন্দ্রীয় যেটা সেটা একেবারে উজ্জ্বল। তোমরা যদি ইসাক স্যারের বইটা ফলো করো, উনি কালো দাগ দিয়ে যেটা দেখাইছে ইসাক স্যারের বইটাতে, না ইসাক স্যারের বই না, এটা উজ্জ্বল ডোরাকে সাদা দিয়ে বুঝাইছে। আচ্ছা উপরের দিকে আমি যদি একটুখানি নেই ক্যামেরাটা, ওকে খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয়, একেবারে কেন্দ্রীয় ডোরাটা, পট্টি বলতে পারো ডোরা বলতে পারো, একই কথা। ঠিক আছে, পট্টি বা ডোরা। তো যেটা একেবারে কেন্দ্রীয়, একেবারে কেন্দ্রীয়, এটাকে আমি একটু গাঢ় করে দিলাম। এরপরে একটুখানি ফাঁকা থাকবে, সেটা হচ্ছে সাদা অংশের মতো, এই যে সাদা অংশের মতো রাখলাম, এরপর আবার গাঢ় করে আঁকলাম, আবার সাদা থাকবে, আবার গাঢ় করে আঁকলাম, আবার সাদা থাকবে, আবার গাঢ় করে আঁকলাম। এখন খেয়াল করে দেখো, এই যে আমি আঁকতেছি এখানে n এর মান হইতেছে 0, এই যে এতক্ষণ যে তোমাদের বলতেছিলাম n n, এইটাই হইতেছে ওই n, n এর মান হইতেছে 0, মনে রাখবা কেন্দ্রীয় পট্টিতে n এর মান কত 0। এখন যদি তোমাকে বলে n এর মান 1, তখন চিত্রটা কিরকম হবে, তখন চিত্রটা হচ্ছে এইটা হচ্ছে n এর মান 1 এর জন্য, এটা n এর মান 1, উপর দিকেও হবে বা নিচের দিকেও হবে, কারণ যে আমাদের +-1 ছিল, উপরের দিকেও হবে নিচের দিকেও হবে, এটা মনে রাখবা। তাহলে নিচের দিকে আমরা একটা আঁকি, এটা আমাদের কত n - একই কিন্তু, ঠিক আছে। আচ্ছা এখানে আবার প্লাস - আইকো না, ওটা তো ওইটা বোঝানোর জন্য আর কি, বাট পট্টি এটা পট্টির নাম্বার অফ পট্টি আর কি। যদি বলা হয় যে আমাদের প্রথম ডোরা আসলে কোনটা, এই পাশ থেকে হিসাব উপরের দিকে হচ্ছে একটা প্রথম ডোরা পাবো, আবার নিচের দিকে একটা প্রথম ডোরা পাবো। আমার কথা ক্লিয়ার? ব্যাপারটা হলো এই যে মনে করো একটা রেফারেন্স, উপরের দিকেও প্রথম ডোরা আর নিচের দিকেও প্রথম ডোরা, এভাবে মনে রাখবা। এখন তোমরা বলবে ভাই তাহলে অন্ধকার কোনটা, অন্ধকার হলো বাজেটটুকু, ওই যে সাদা এইটা হইতেছে অন্ধকার, এটা অন্ধকার, এটা অন্ধকার। তাহলে ব্যাপারটা আসলে আমরা এইভাবে পাই, একটা হচ্ছে কেন্দ্রীয়, আমি যদি এটা যদি জুম করি, হ্যাঁ জুম করলে কিরকম হবে, ফার্স্টে পাবো কেন্দ্রীয়, তারপরে কি পাবো আমরা অন্ধকার পাবো, হ্যাঁ অন্ধকার। কেন্দ্রীয়টা নিজে উজ্জ্বল, কেন্দ্রীয়টা আসলে কি ও নিজে উজ্জ্বল, ঠিক আছে, এটা কি n = 0। তারপরে আমরা কি পাবো, আমরা উজ্জ্বল পাবো আবার, ঠিক আছে। এই উজ্জ্বলটার ক্ষেত্রে n এর মান কত 1, ঠিক আছে। আচ্ছা আবার এখানেও একটা উজ্জ্বল পাবো, এটাও সেম, এটাও আসলে সেম, n = 1, মানে দুই পাশে পাওয়া যায়। এরপর এখানে অন্ধকার পাইছিলাম না, তাহলে এখানেও তো আমরা অন্ধকার পাবো, ঠিক আছে, এটা আমরা একটা অন্ধকার পাবো। এখন কথা হলো এই যে এইটা একটা আর এইটা একটা,
আবার এটা একটা, আবার এটা একটা, এগুলো নিয়ে আমাদের কাজ। ঠিক আছে, এইটাই হলো আমাদের সেই মধ্যটা। তার মানে এটাকে আমি জুম করলে এটা পাবো। ওকে, এখন আমি তোমাদের বিভিন্ন প্যারামিটার নিয়ে আলোচনা করব। সেটা হলো এই যে দুইটা ফুটা ছিল, এই যে খেয়াল করে দেখো, এই একটা ফুটা, এই একটা ফুটা, আমি যেটাকে ফুটা বলতেছি এটাকে বইয়ের ভাষায় আসলে কি বলা হয়? ওই যে আমাদের এক্সপেরিমেন্টের নাম কি, ইয়ং এর এক্সপেরিমেন্টের নাম হচ্ছে ইয়ং এর দ্বি-চির পরীক্ষা। ঠিক আছে, এই এক্সপেরিমেন্টটা। তো দ্বি-চির, চির শব্দের অর্থ হলো ফুটা, বাংলা ভাষায় বলে ফুটা, বা এটাকে বলে ডাবল স্লিট। দ্বি মানে কি দুইটা, এই যে দেখো একটা দুইটা, আর চির মানে কি ফুটা, এই যে একটা দুইটা, দুইটা চির। তো এটাকে দ্বি মানে হচ্ছে ডাবল, আর চিরের ইংরেজি স্লিট। ইয়ং এর ডাবল স্লিট পরীক্ষাটা আমরা এখন শিখতেছি। আচ্ছা, তো পরবর্তীতে কি ঘটনা ঘটতে হলো, এই দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব তোমরা নামগুলো মুখস্থ রাখবা। এই যে এটা একটা চির, এটা একটা চির, তো এইখান থেকে এই দূরত্বটাকে আমরা নাম দিব এ। খেয়াল করো, ইসাক স্যারের বই ফলো করবা না এখন থেকে, মানে এখন থেকে আমি যতটুকু পড়াচ্ছি ইসাক স্যারের বই ফলো করবা না। এটা কারণ হচ্ছে ইসাক স্যারের বই 2D লিখছে, 2D লিখছে ওনারা পাকনামি কইরা, এই যে এখান থেকে এতটুকুকে আবার একটা ডি লিখছে, এখান থেকে এতটুকু আবার একটা ডি লিখছে, 2D লিখছে, যেটা আননেসেসারি বলে আমার মনে হয়। এবং আমার শুধু আমি না, আমার যত আমরা ফ্রেন্ডরা আছি আমরা কেউ এই পার্টটুকু আমরা ইসাক স্যারের বই থেকে ফলো করি নাই। ঠিক আছে, এটা আমরা আমাদের মতো করে শিখছি আর কি। ঠিক আছে, মানে আমাদের ভাইয়ারা যেভাবে শিখেছিল আর কি। তো তোমাদেরকে বলবো এটা এ দিয়া শিখবা। ঠিক আছে, ডি দিয়া শিখো না, তোমরা নিজেরা কনফিউজড হয়ে যাবা। যদি ডি দিয়া শিখো মাথায় এটা রাখবা, এই পুরাটা হলো 2D, কারণ এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় থেকে এখান থেকে এতটুকু ছোট হাতের ডি, এখান থেকে এতটুকু ছোট হাতের ডি, তাহলে কত হলো 2D। আমি নিজে এভাবে শিখি নাই, আমি নিজে শিখছি আরো সহজভাবে। সহজভাবে মানে কি, দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব হবে ছোট হাতের এ। ইসাক স্যারের বই কিন্তু এভাবে লেখা নাই, সাধারণত স্যারের বই এভাবে লেখা নাই, কিন্তু এভাবেই সহজ, আমি যেভাবে শিখাচ্ছি। তো খেয়াল করে দেখো, আমি যেহেতু আমার মতো করে বুঝাবো, তাহলে এখান থেকে এই দূরত্বটাকে আমরা কি দেবো, ছোট হাতের এ। এটা কিন্তু বইয়ে আছে, এখন বই আছে বলতে কি খুব সম্ভবত গিয়াসউদ্দিন স্যারের বইটা এইভাবে লেখা। ঠিক আছে, কোনো না কোনো বই আছে এ দিয়ে লেখা। আচ্ছা, তাহলে আমরা একটু বাংলায় এখন আমরা সব কয়টা পরিচয় লিখবো, এটা খুবই দরকারি। বাংলা আমাদের পরিচয়গুলো লেখা খুবই দরকারি। নাম্বার 1 হচ্ছে চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। চির মানে তো বুঝছো ফুটা, এই যে একটা ফুটা, এই যে একটা ফুটা, চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এই দূরত্বটা আসলে আমরা কত পাইলাম, এটাকে আমরা নাম দিব ছোট হাতের এ। ঠিক আছে, এটা একটা গেল। 2 নাম্বার, এই যে এখান থেকে এই দূরত্বটা, এখান থেকে এই দূরত্বটা, এটা কি পর্দার মধ্যে দূরত্ব, এটা হচ্ছে পর্দা, এটা হলো একটা পর্দা, মানে একটা পর্দায় আলোটা এসে পড়বে। হ্যাঁ, এই যে আলোগুলো আসতেছে না, এই আলোগুলো আস্তে 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 এই পর্দাতে এসে তারা পড়বে। তা আমরা ডি নাম দিব সেটাকে, পর্দার মধ্যবর্তী দূরত্ব, পর্দার মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, এটার নাম দিব বড় হাতের ডি। ঠিক আছে, তারপরে এইখান থেকে এটাকে আমি নাম দিলাম কি, বড় হাতের ডি। আর কি কি বাকি রইল, আর বাকি রইল হচ্ছে এক্স এন। তো খেয়াল করে দেখো, এইখান থেকে বলছিলাম আমাদের কেন্দ্রীয় পট্টিটা শুরু হচ্ছে। এখন সাপোজ তোমাকে আমি বইলা দিলাম আমাকে 2 নাম্বার উজ্জ্বল ডোরাটা বের করে দাও। 2 নাম্বার উজ্জ্বল ডোরা কোনটা হবে, খেয়াল করে দেখো, এটা ছিল আমার কেন্দ্রীয়, এন এর মান 0, এন এর মান 1। উজ্জ্বলের ক্ষেত্রে এন এর মান কিন্তু এটা 1, এটাও এন এর মান 1, কিন্তু অন্ধকারের ক্ষেত্রে ভাই প্যাচ আছে, ঠান্ডা মাথা। ঠিক আছে, আবার বলি, উজ্জ্বলের ক্ষেত্রে এইটা এর মান 1, আবার এইটাও এর মান 1, কিন্তু সেটা কিন্তু অন্ধকারের জন্য। হ্যাঁ, তারপরে এইভাবে হিসাব রাখবা, আমরা যখন অন্ধকার বলবো এর মান 1, আবার উজ্জ্বলের যখন বলবো তখন এর মান 1, কিন্তু দুইটা কিন্তু আলাদা, একটা হলো অন্ধকারের এন আর একটা হচ্ছে উজ্জ্বলের এন। সো আসলে ব্যাপারটা হলো এন দুইটা, একটা হচ্ছে অন্ধকারের, একটা হলো উজ্জ্বলের। প্রশ্নে বলে দিবে অন্ধকার কি উজ্জ্বল, সেটা প্রশ্নে বলে দিবে। তোমাকে যদি বলে দেয় যে দ্বিতীয় উজ্জ্বলটা তুমি বের করে দাও, যদি তোমাকে প্রশ্নে বলে দ্বিতীয় উজ্জ্বলটা, তাহলে তখন এর মান কত, 2। কারণ কি, তখন তো অন্ধকারের কোনো কাহিনী নেই, তাই না, তখন অন্ধকার বাদ। যদি বলে দ্বিতীয় উজ্জ্বল, তাহলে এটা আমাদের প্রথম উজ্জ্বল, এরপরে আমরা এখানে একটা অন্ধকার পাবো, কিন্তু এটা নিয়ে তোমাদের কাজ করার দরকার নাই। আমরা এখানে আরেকটা উজ্জ্বল পাবো, ওই উজ্জ্বলটা কি এন এর মান 2 না। আবার খেয়াল করবে নিচের দিকেও সেম, এখানে একটা আমরা কি পাবো, উজ্জ্বল পাবো। এই উজ্জ্বলটার ক্ষেত্রে এন এর মান কত, 2। যেহেতু আমরা একটা উজ্জ্বল পেয়েছি, কেন্দ্র থেকে একটা উজ্জ্বল, আবার আরেকটা উজ্জ্বল, সো এইটাই আমাদের বের করতে বলছে। ঠিক আছে, এখন যদি তোমাকে বলে এইখান থেকে এই দূরত্বটা বের করে দাও, এই যে দূরত্বটা, এটাকে আমরা নাম দিব এক্স এন। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি যে কেন্দ্রীয় ডোরা হতে, কেন্দ্রীয় ডোরা, এটা আমাদের কি কেন্দ্রীয় ডোরা, এই যে লিখছি কেন্দ্রীয় ডোরা বা পট্টি, কেন্দ্রীয় ডোরা হতে
nতম ডোরার দূরত্ব, nতম ডোরার দূরত্বটাকে আমরা কি নাম দিচ্ছি xn। তোমরা কি সবাই ক্লিয়ার? এই পরিচয়গুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। এবং 3 নাম্বারটা হচ্ছে, এবং 3 নাম্বারটা আমি নাম কি দিব, যে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য, এটা হচ্ছে ল্যামডা। আমাকে জাস্ট কমেন্টে বলো এইগুলো পরিচয় শিখছো কিনা। ভাই তুমি যদি পরিচয় না পারো আমি সারাদিন অঙ্ক বুঝাতে পারবো না। আমি আরেকবার সাম আপ করি। নাম্বার ওয়ান হচ্ছে আমরা ছোট হাতের এর পরিচয় দিব। ছোট হাতের এটা আসলে কি, আমরা যে ফুটা করছিলাম না, দুইটা ফুটার থেকে যে আলো বের হয়, এটা তো একটা মেইন আলো, দুইটা ফুটার থেকে যে আলো বের হইতেছে ওই দুইটা ফুটার মধ্যবর্তী দূরত্ব, বা বইয়ের ভাষায় চির, ফুটা মানে চিরদের মধ্যবর্তী দূরত্ব, এটা ছোট হাতের এ গেল। তারপর দ্বিতীয়ত কোনটা, পর্দার মধ্যবর্তী দূরত্ব। এই যে দেখো এটা একটা পর্দা আর এটা একটা পর্দা ছিল, কিন্তু এটা আমরা ফুটা করছি আর এটা আমরা ফুটা করিনি। এটা একটা পর্দা, এটা একটা পর্দা, কিন্তু এটা ফুটা করা, এটা ফুটা ছাড়া। তাহলে এই দুটোর মধ্যবর্তী দূরত্ব বড়াতে ডি গেল। এবং কেন্দ্রীয় ডোরা হতে এইটাই পোলাপাইনটা বুঝে না, এইটা আমার ম্যাক্সিমাম স্টুডেন্টদের বুঝতে অনেক টাইম লাগে, ঠিক আছে, কারণ এই জিনিসটা একটু প্যাচওয়ালা। কি, কেন্দ্রীয় ডোরা হতে এনতম ডোরার দূরত্ব। আমাদের কেন্দ্রীয় ডোরা হচ্ছে এইটা, ঠিক আছে। প্রশ্ন বলে দিবে, উজ্জ্বল নাকি অনুজ্জ্বল প্রশ্ন বলে দিবে। হ্যাঁ, তো যদি উজ্জ্বল বলে দেয় যে কথা, অনুজ্জ্বল বলে দিলে একই কথাই, কারণ উজ্জ্বলের জন্য n = 1 আছে, আবার অনুজ্জ্বলের জন্য n = 1 আছে। যদি তো আমি জাস্ট তোমাদের চিত্র শিখাচ্ছি, যদি বলে দেয় যে উজ্জ্বল ডোরার জন্য দ্বিতীয় উজ্জ্বল ডোরাটা তুমি বের করে দাও, দ্বিতীয় উজ্জ্বল ডোরার দূরত্বটা বের করে দাও কেন্দ্রীয় পট্টি হতে বা কেন্দ্রীয় ডোরা হতে, প্রশ্নটা ভালোভাবে শুনো, কেন্দ্রীয় ডোরা হতে তোমাকে যদি বলে দ্বিতীয় উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব বের করো, তার মানে তোমাকে বলে দিতেছে n এর মান 2 এবং xn এর মান বের করতে বলতেছে, ঠিক আছে। x এর মানে কি, এই যে তোমাকে যে দূরত্বটা বের করতে বলবে। যদি সাপোজ প্রশ্ন এরকম বলে দেয় তোমার কেন্দ্রীয় ডোরা হতে তোমাকে যদি বলে প্রথম অনুজ্জ্বল বা অন্ধকারটা বের করতে, একই n এর মান তখন 1, মানে যততম বলে দেবে সেটা তার n এর মান, ঠিক ক্লিয়ার, যততম বলে দেবে সেটা তার n এর মান। এখন হচ্ছে আমরা সূত্রে চলে যাব, বাট তার আগে আমি তোমাদের হচ্ছে কমেন্টে একটু জানতে চাই তোমরা আসলে পুরোটা ব্যাপারটা বুঝছো কিনা। এটা আমি মুছে ফেলবো, কারণ আমার সূত্র লাগবে। আমার সূত্রটা হচ্ছে xn = n d λ/a, এটা হচ্ছে আমাদের সূত্র। একটু আমি পরিচয় দিলাম না, এই পরিচয়ের আলোকে এই সূত্রটা হচ্ছে এটা, ঠাড়ে মুখস্থ করে ফেলো। এটা হলো আমাদের প্রথম সূত্র। এরপর আমি চলে যাই দ্বিতীয় সূত্রে। দ্বিতীয় আরেকটা সূত্র, সেটা হইতেছে যে তোমার পট্টি বা ডোরার প্রস্থ, এই যে এইটা হইতেছে কি তোমার একটা ডোরা, খেয়াল করে দেখো, এটা হইতেছে কি একটা ডোরা। এখন আমরা যে করতেছি যে একটা উজ্জ্বল থেকে আরেকটা উজ্জ্বলের মাঝে আরেকটা অন্ধকার আছে না, তার মানে এই দূরত্বটা আমরা আসলে বলছি এত। খেয়াল করে দেখো, আমি আরেকবার বুঝাই, মানে এইটা এতটুকু হলো d λ/a, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি, হ্যাঁ দেখো এইখান থেকে এতটুকু, এই যে এইখান থেকে এতটুকু, এটা হলো d λ/a, আবার এইখান থেকে এতটুকু হলো d λ/a। তোমরা বলতে পারো আপনি কেন বুঝতেছেন, আরে ভাই n এর মান 1 বসাতে তাই তো হয়, n এর মান 1 মানে কি একটা, তো এতটুকু হলো d λ/, খেয়াল করে দেখো তুমি যখন পুরোটা নিয়ে কাজ করতেছো, এই যে দেখো, আচ্ছা আমি একটু ভুল বলছি, এখান থেকে এতটুকু, যে পুরাটা, যেহেতু আমাদের কি বলছে xn, যেহেতু আমি একটু আগে বলছিলাম যে উজ্জ্বল ডোরা কেন্দ্রীয় থেকে উজ্জ্বল এতটুকু হবে d λ/a, আমি তখন ভুল বলছি, হ্যাঁ এতটুকু d λ/a না, কারণ আমি তোমাদের একটু আগে তোমাদের বুঝাইছি যে কেন্দ্রীয় উজ্জ্বল থেকে পরবর্তী উজ্জ্বল বা প্রথম উজ্জ্বল এর মধ্যবর্তী দূরত্বটা কত, d λ/a। এই যে n এর মান যদি তুমি 1 বসায় দাও, এটার মিনিংটা কি, তোমাকে যদি বলি n এর মান 1, এটার মিনিংটা কি, xn এর মান কত হবে, d λ/a। আচ্ছা, এই এতটুকু চিত্র দিয়ে যদি বুঝাই কতটুকু হবে বলো তো, এইখান থেকে এতটুকু, তার মানে এই যে এইখান থেকে শুরু হবে এইখানে গিয়ে শেষ হবে, ঠিক আছে। তাহলে এগুলো আমরা মুছে ফেলি, তাইলে এই পুরো দূরত্বটা কত হবে, n এর মান যদি তুমি 1 বসাও d λ/a হবে, এই এতটুকু হইতেছে কি তোমার d λ/a। এখন যদি তোমাকে বলি তুমি আমাকে এতটুকু বের করে দাও, তাহলে কি হবে, এতটুকু কত হবে, d λ/2a হবে না। এখন তুমি বলতে ভাই কেন বুঝলাম 2a, আরে ভাই পুরোটাকে আমি জাস্ট অর্ধেক করে দিছি, এই এতটুকু কি, এতটুকু অর্ধেক না, পুরাটা হইতেছে কি d λ/a। তাহলে অর্ধেক কতখানি হবে, অর্ধেক,
তাহলে অর্ধেকটা কত হবে হাফ ইন্টু ডি ল্যামডা বাই এ। তাহলে এই অর্ধেকটাকে আমরা বলি ডোরার প্রস্থ। এটা কি ডোরার প্রস্থ না? ডোরার প্রস্থ। তাহলে আমরা দ্বিতীয় একটা সূত্র আসতে পারি যে ডোরার প্রস্থ সমান সমান ডি ল্যামডা বাই 2a। শেষ। এরই মাধ্যমে আমাদের দ্বিচির পরীক্ষা, ব্যতিচার সব সূত্র শেখা শেষ। আমাকে বলো তোমরা বুঝছো কিনা। আচ্ছা, সোহেলানা বলতেছে ভাইয়া n এর মান শূন্যের জন্য কোনো অন্ধকার পাওয়া যাবে কিনা? না, n এর মান শূন্যের জন্য অন্ধকার না, ওটা উজ্জ্বল। রোহিত রায় বলতেছে তাহলে তো n এর কোনো মানের জন্য তো ডার্ক এর আর লাইট দুইটার মানই সেম আসবে। হ্যাঁ, দুইটা সেমই আসবে। মুনতাহা যারা বলতেছে বুঝছি ভাইয়া। শশী বলতেছে বুঝছি। হায়দার সামান্তা বলছে বুঝছি। আর কার কি প্রশ্ন আছে বলো? উজ্জ্বল আর অন্ধকারের জন্য দুইটা মান সেমই আসে। 7 জন আছো। মাহির, আমি তাহলে কয়জন আছে বুঝছো? সোহেল বুঝছে, রোহিত রয় বুঝছে, মুনতাহা যারা বুঝছে, শশী বুঝছে, হায়দার সামান্তা 5 জন বুঝছে, আরো 4 জন আছে। মাহির, আর কে কে আছো ভাইয়ার একটু তাড়াতাড়ি বলো। এটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট এবং একটু প্যাচওয়ালা, তোমরা বুঝতে পারতেছো, একটু প্যাচওয়ালা। আমার কাছ থেকে যদি না বুঝা নাও ভাই, কার কাছ থেকে বুঝবে একটু আমার বলো। তোমরা তো আর ফিজিক্স আর কারোর কাছে পড়ো না। আমার কাছ থেকে সব আদায় করে নাও। যত প্রশ্ন আছে করতে থাকো, করতে থাকো। 8 জন আসছে। মাহির কই? জামিয়া হক বুঝছে, 5 জন হয়েছে, আরো 3 জন। দিশা ফারিয়া 6 জন, আর 2 জন। আর 2 জন ভিতরে একজন মনে মাহির, আরেকজন মনে আমি নিজে, নাকি? মাহির এবং আরো একজন বাকি আছো, তাড়াতাড়ি তোমরা বলো, তাইলে হয়ে যাবে। যাক, আলহামদুলিল্লাহ আমি তোমাদেরকে একটানে বুঝাইতে পারছি, এটাই অনেক। এই চ্যাপ্টারটা পোলাপাইনকে বুঝাইতে যে দম বাইরে হয়ে যায়, বুঝছো? তোমরা আলহামদুলিল্লাহ এক টানের উপরই বুঝা ফেলছো, কোনো প্যাচ হয় নাই। সো আসলে পুরো ব্যাপারটা আসলে এই এতক্ষণ যা যা বলছি সবকিছুর ফিনিশিং বা উপসংহার হচ্ছে দুইটা লাইন। উপসংহার হচ্ছে এই দুইটা লাইন যে এক্স এন সমান সমান এন ডি ল্যামডা বাই এ, আর ডোরার প্রস্থ হচ্ছে ডি ল্যামডা বাই 2a। এবার বলি ইসাক স্যারে, তোমরা যদি বইটা ঘাটো দেখবা মাথা ঘুরাবে। এটার কারণ হচ্ছে বই ওইভাবে লেখা নাই। তোমাদের ইসাক স্যার বই কিভাবে লিখছে আমি একটু বুঝাই বলি। পারবা একেবারে মাথা ঘুরাবে তা না, আমি মাথার ঘুরান্তিটা ঠিক করে দিই। তোমাদের ইসাক স্যারের বই a = 2d লিখছে। তোমাদের না ফার্স্টে প্রমাণ দিলাম a = 2d। এই যে উনি কি করছে, এতটুকু d ধরছে, আবার এতটুকু d ধরছে, তাহলে কত? a = 2d। ইসাক স্যারের বইয়ে এই সূত্রটা লেখা আছে x = xn সমান সমান n d ল্যামডা ডিভাইডেড বাই 2d, এটা লেখা। এই সূত্রে সেম কথা আমি লিখছি a, স্যারে লিখছে 2d। ফাউ। কারণ কি, প্রশ্নে যে ভ্যালুটা দিয়ে দিবে ওইটা তো এর ভ্যালু। তোমরা অনেকে ভুল করে যদি স্যার বইটা পড়ো এই টপিকে, এই যদি তোমরা পড়ো অনেকে ছোটতে ডি এর জায়গায় ওটা বসায় দাও। তাই মানে প্রশ্নে যেটা দেওয়া থাকবে ছোটতে ডি মানে কি, ছোটতে ডি তো এতটুকু, বাট প্রশ্নে তো দিয়ে দেয় পুরোটা। প্রশ্নতে দিয়ে দেয় চিহ্নের মধ্যবর্তী দূরত্ব। যদি তুমি ইসাক স্যার বইটা করো, যদি তুমি ইসাক স্যারের সূত্রটা দিয়ে করো, তাহলে এভাবে লিখতে হবে যে এখানে 2d সমান সমান এতটুকু মনে করো ধরা যাক 3 মিলিমিটার, তখন ডাইরেক্ট লিখতে হবে 3 মিলিমিটার, মানে 3 মিলিমিটার পুরোটা এর নিচে বসায় দিতে হবে। তাহলে ভাই 2টা লেখা কি দরকার, আমার এটাই বল। এর চেয়ে আমারটা আরো সহজ না? এটা এ ধরি, এটা এ ধরলে তো কাহিনী শেষ। প্রশ্নে এই পুরাটা দিয়ে দেয়, প্রশ্নে অর্ধেক দেয় না, তো অর্ধেক যদি আবার নাই দেয় আমি আবার পাকনামি করে কেন 2d লিখবো? এই জিনিসটা একটুখানি অকওয়ার্ড না? এর জন্য আমি এটা ফলো করি না। আমি ইসাক স্যারের বইয়ের মধ্যে একটা জিনিসই ফলো করি না, এই টপিকটা ফলো করি না আর কি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝছো। এবার পরেরটাতে আসো। ইসাক স্যারের বইয়ে এখানে কি লিখছে, ডি ল্যামডা বাই 2a না, উনি তো a এর 2d লিখছে, তাহলে এটা তখন সূত্র হয়ে যায় ডি ল্যামডা বাই 4d। আবার গেল প্যাচ থেকে 4 এলো কোথা থেকে? আসলে 4 তো আসে নাই, এটা আসলে কি নিচে যেটা ছিল ওইটার ডাবল। নিচে কি 2a না, কিন্তু 4 দেখে অনেক পোলাপাইনটা 4 দিয়ে গুণ করে ফেলে, আসলে তো নিচে 4 না। এই যে এখানে বল 3 মিলিমিটার, সাপোজ প্রশ্নে 3 মিলিমিটার দিয়ে দিল, ওটার সাথে জাস্ট 2 দিয়ে গুণ করবা, 4 দিয়ে গুণ করবা না।
আশা করি ক্লিয়ার। এই দুটো সূত্র হলে আমরা এখন অঙ্ক করব। শেষ, ক্লাস আর বেশি বড় করব না, এই সূত্রের অঙ্ক করে ছুটি। তোমার বেসিক দিতে 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 আজকের ক্লাস কত বড় হয়ে গেল, অঙ্ক তো বেশি করাতে পারলাম না। সমস্যা নেই, আমাদের হাতে এখনো বড় বড় দুইটা ক্লাস আমরা নিতে পারবো, আরামসে ক্লাস শেষ হয়ে যাবে, যেহেতু আমি 4টা ক্লাস রাখছি এই চ্যাপ্টারের উপর। সো আশা করি তোমরা ইজিলি শেষ করতে পারবা। চলো আমরা এখন ম্যাথ করব। এখন বলতে হবে ভাই আপনি ফার্স্টে বুয়েটের ম্যাথ ধরতেছেন, এটা সহজ একটা ম্যাথ, বুয়েটে আসা এটা সহজ একটা ম্যাথ, এর জন্য এটা দেখাচ্ছি। প্রশ্ন অনেক বড় বাট আনসার ছোট। আগে ফার্স্ট টাইম চিত্র দিয়ে বুঝাবো, ঠিক আছে? প্রথমত কি বলছি, ইয়ং এর দ্বিচির পরীক্ষায় চির দুটির মধ্যবর্তী দূরত্ব হলো 0.18। এটা মানে কি? এটা মানে যে আমরা ফুটা করছিলাম না, এই যে ফুটা, এই যে দুটো ফুটা করছিলাম, হ্যাঁ, এই যে এখান থেকে এখান থেকে এই এতটুকু দূরত্বটা হইতেছে কি আমাদের 0.18 মিলিমিটার। আগে তোমাদের বলছি কোনো ডি ইউজ করবা না, কোনো ছোটদের ডি ইউজ করবা না, আমারটা ফলো করবা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে এ, তাহলে এ ইকুয়াল টু কত হবে? 0.18 মিলিমিটার। এটাকে তোমরা কি করবা? এটা তোমরা মিটারে কনভার্ট করে নিবা, ঠিক আছে? 1000 দিয়ে ভাগ করলে হয়ে যাবে। তাহলে কত হবে? 0.18 ইনটু 10 টু দ্য পাওয়ার -3 এত মিটার হয়ে গেল। একটা মান বের হয়ে গেল। আমাদের সূত্র কি ওটা আমরা আস্তে ধীরে দেখবো। তারপরে কি বলছে, চিরগুলো থেকে 90 সেন্টিমিটার দূরে, এই যে চিরগুলো থেকে, এটা একটা চির এটা একটা চির, চিরগুলো থেকে 90 সেন্টিমিটার দূরে কোন একটা পর্দা, তাহলে এখানে একটা পর্দা আমাদের ছিল, এই যে এটা তো এইভাবে যায়, এটাও এইভাবে যায়, এই এখান থেকে এতটুকু বলে দিছে চিরগুলো থেকে 90 সেন্টিমিটার দূরে, চিরগুলো থেকে 90 সেন্টিমিটার দূরে পর্দায়, তার মানে এতটুকু 90 সেন্টিমিটার। তার মানে শিখছি এটা বড় হাতের ডি, চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্বকে কি লেখে? বড় হাতের ডি। 90 সেন্টিমিটারকে মিটারে নিয়ে নিবা, 0.9 মিটার। তাহলে আমরা ছোট হাতের এ জানি, বড় হাতের ডি জানি। তারপর কি বলছে, কোন একটি একবর্ণী আলোর সাহায্যে ডোরা সৃষ্টি করা হলে যদি থার্ড উজ্জ্বল ডোরা, এর তো কাহিনী শুরু, থার্ড উজ্জ্বল ডোরা আমাদের এখন চিত্র আঁকতে হবে। পরীক্ষার হলে চিত্র আঁকার কোনো দরকার নাই, কোনো চিত্র আঁকবে না পরীক্ষার হলে, এটা বোঝানোর জন্য আর কি, ঠিক আছে? তো থার্ড উজ্জ্বল ডোরাটা আমাদের রাখতে হবে। তো এই বরাবর যেটা ছিল, এখানে কি ছিল? এটা ছিল আমাদের কেন্দ্রীয় উজ্জ্বল, তাহলে এটা ছিল আমাদের কেন্দ্রীয়, ঠিক আছে? তারপরে আমরা কি পেয়ে থাকি? আমরা অনুজ্জ্বল পাই, উজ্জ্বল পাই, অনুজ্জ্বল পাই, উজ্জ্বল পাই, এভাবে যায়। তাহলে এটা হচ্ছে অনুজ্জ্বল, তাহলে এটা আবার আমরা উজ্জ্বল একটা পাবো। মনে রাখবা, আমি যেটা কালো গাঢ় করতেছি সেটা হলো উজ্জ্বল, আমি কালো যেটা গাঢ় করতেছি সেটা উজ্জ্বল, ঠিক আছে? তাহলে এটা আমার কি প্রথম উজ্জ্বল। আমি অনুজ্জ্বলটা আঁকবো না, আমার অনুজ্জ্বল আঁকার দরকার নাই, আমাদের প্রশ্নে তো অনুজ্জ্বলের কথা বলে নাই, অন্ধকারের কথা বলে নাই। তারপরে আমাদের এটা কি দ্বিতীয় উজ্জ্বল, এই যেটা আমাদের দ্বিতীয় উজ্জ্বল, তারপরে এটা আমাদের তৃতীয় উজ্জ্বল, ঠিক আছে? তো তার মানে আমাকে কি বলছে, যদি থার্ড উজ্জ্বল ডোরা টি, উজ্জ্বল ডোরা কি টি, কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা, কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা কোনটা? এটা না, কেন্দ্রীয়
উজ্জ্বল। একটু আগে আমাকে একজন কোশ্চেন করছে, আমি নামটা ভুলে গেলাম, মনে রোহিত প্রশ্ন করছিল যে ভাইয়া কেন্দ্রীয়টা কি অনুজ্জ্বল হয়? না, কেন্দ্রীয় যেটা থাকে সেটা উজ্জ্বল। কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা, কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে 8.1 মিলিমিটার দূরে অবস্থিত হয়। তার মানে ওনারা বলে দিচ্ছে থার্ড যেটা উজ্জ্বল, আমি মাত্র আইডেন্টিফাই করলাম, এই যে থার্ড উজ্জ্বল হলো এইটা, এই দূরত্বটা কেন্দ্রীয় থেকে কত, কেন্দ্রীয় থেকে হইতেছে তোমার 8.1 মিলিমিটার। তার মানে এইখান থেকে এতটুকু, এই যে দেখো এইখান থেকে এতটুকু 8.1 মিলিমিটার, 8.1 মিলিমিটার। তোমাদেরকে আগেই বলছি কেন্দ্রীয় থেকে যেটা বের করতে পারবে সেটাই অ্যাকশন। কেন্দ্রীয় থেকে ওই যে ভালো মতো দেখো লাইনটা পড়ো, অ্যাকশনটা কি লিখছি ওইটা, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি আমাদের অ্যাকশন এর ভ্যালুটা কত, আমাদের অ্যাকশন এর ভ্যালুটা হবে 8.1 মিলিমিটার, ঠিক আছে? এখানে কেন্দ্রীয় কত নাম্বার, কত কেন্দ্রীয় যে কত নাম্বারে গেছে, তৃতীয় বলছে না, তাহলে আমাদের n এর মান কত হবে 3, এরপর আমাদের ল্যামডার মান চাইছে, অঙ্ক শেষ। কিভাবে অঙ্কটা করব দেখো, আমরা সূত্র যেহেতু জানি, এখানে আমি সলিউশন লিখলাম। আমরা সূত্র কি জানি, xn সমান সমান n d ল্যামডা বাই a। তো আমরা যদি ল্যামডা বের করব, কোনাগুনি গুণটুন করে ফেলি, xn ইনটু a ডিভাইডেড বাই n d। তো আমাদের xn এর মান কত, আমাদের xn এর মান খেয়াল করো 8.1 মিলিমিটার, এটা আমি মিটারে নিয়ে নিচ্ছি, তাই কত হবে 8.1 ইনটু 10 টু দি পাওয়ার -3। তারপরে ছোট হাতের a এর মান কত, এই যে মিটার নিয়ে নিছিলাম 0.18 ইনটু 10 টু দি পাওয়ার -3। তারপরে আমরা n এর মান কত, n এর মান মাত্র 3 লিখছি, এবং বড় হাতের d, বড় হাতের d এর মানটা কত 0.9 লিখছিলাম। অঙ্ক শেষ, টানটানা। আমাদের ক্লাস এখানেই শেষ। তোমাদের এখন হোমওয়ার্ক, তোমাদের বাসার কিছু কাজ দিয়ে দিই, সেটা হলো আমি যেহেতু আজকে থিওরি পড়াইছি বিশাল টাইম নিয়ে, সো তোমাদের অঙ্ক করতে হবে নিজেদের একটু বেশি করে, তোমাদের অঙ্ক করতে হবে একটু বেশি করে। তোমাদের হোমওয়ার্ক, তোমাদের HW হচ্ছে দ্বিচিরের সকল ম্যাথ, দ্বিচিরের সকল ম্যাথ। এখন তুমি ম্যাথগুলো কোথা থেকে প্র্যাকটিস করো তোমাদেরকে বলে দিই, আমি স্পেসিফিক ভাবে বলে দিব। আমি যে জয়কলির বইটা দিচ্ছি, আমি এক্ষুনি গ্রুপে পোস্ট দিয়ে দিচ্ছি, জয়কলির বইয়ের কত পেজ থেকে কত পেজ তোমরা সলভ করবা এখন আমি বলে দিচ্ছি। আর তোমাদের কার কাছে কোন বই আছে আমি তো জানি না, মেইন বুক কারো কাছে সাধারণত স্যারের বই, কারো কাছে ইসাক স্যারের বই। তোমরা দুইটা বইয়েরই, যার কাছে যে বই আছে সেই বইয়েরই প্রশ্ন পড়লে বুঝবা না কোনটা দ্বিচিরের অঙ্ক, দেখলেই তো বুঝবা ইয়ং এর দ্বিচির, ইয়ং এর দ্বিচির, অথবা আমরা বলতে পারি ব্যতিচারের যত অঙ্ক আছে, অর্থাৎ আমি আজকে যা পড়াইছি এই রিলেটেড যত ম্যাথ আছে সব সলভ করে ফেলো। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি যদি এই চ্যাপ্টার থেকে কিছু আসে এই টপিক থেকে আসবে, ঠিক আছে? তো আজকের মতো এতটুকুই, জাস্ট একটু কমেন্ট চেক করি তোমরা সব বুঝছো কিনা। দেখো ক্লাস ছোট নিবি বললেও 6:20 হয়ে গেছে গা, ওরে বাবা। আচ্ছা, মাই বলছে বুঝছে, মুনতাহা যারা বলছে বুঝছে, আসিফ আল মাহফুজ বলছে বুঝছে, শশী বলছে বুঝছে, সোলানা বুঝছে, গুড। বুঝছো এই চ্যাপ্টারটা পোলাপান পড়া একটা শান্তি পাই, মানে শান্তি পাই মানে কি, যখন এই চ্যাপ্টারটা বুঝে পোলাপান করে বুঝছে ওইটা শান্তিটা অন্যান্য চ্যাপ্টারের মতো না, কারণ এই চ্যাপ্টারটা বুঝানো টাফ, এই চ্যাপ্টারটা বুঝানো টাফ। তোমরা বুঝতেছো, তোমাদের কাছে ইজি লাগতেছে, বাট আমি যে বুঝাইতেছি এটা আমাকে যত পরিশ্রম দিব, মানে এই বুঝানোর সময় তো আমার মাথা খাটানো লাগে যে আসলে কিভাবে বুঝালে সে বুঝবে। কারণ তোমাদের বুঝার ক্যাপাবিলিটি তোমাদের যে আগের বেচের আমি যাদেরকে বুঝেছি তাদের ক্যাপাবিলিটি তো সেম না। তোমাদের তো এতদিন তোমাদের সাথে সাথে কথা বলতে বলতে, কমেন্ট দেখতে দেখতে, মেসেজিং করতে করতে তোমাদের মেন্টালিটি আমি বুঝে ফেলছি। হ্যাঁ, এখন তোমাদের এর জন্য তাড়াতাড়ি বুঝে ফেলতে পারি। হ্যাঁ, কিন্তু প্রথম দিন যদি এই চ্যাপ্টার আমি বুঝাইতাম 12টা বেজে যেত আমার বুঝাই, ঠিক আছে? প্রথম ক্লাসটা একেবারে মানে প্রথম তোমরা চলকে প্রথম ক্লাস করতেছো এটা দিয়ে, তখন একটা বুঝতা না। এখন আমি মোটামুটি তোমাদের সাথে একটা ইন্টারাকশন হওয়ার কারণে আমি এখন মোটামুটি বুঝাই ফেলছি তোমাদের কিভাবে পড়াতে হয়। তো আজকের মতো এতটুকু, অনেক লেট হয়ে গেল। আল্লাহ হাফেজ।